সেটা হয়েছিল কি, এটার পিছনে হচ্ছে দুজন কাপল ছিল। তো এটা মেনলি হচ্ছে আদিবাসী তন্ত্রবিদ্যার উপর। বলছে কি, আমরা কালী ঠাকুরের প্রতিমা, আমরা মায়ের প্রতিমাটা নিয়ে চলে যাব, ওখানে কি প্রতিষ্ঠা করা প্রতিমা নিয়ে যাবে। হ্যাঁ, মানে ঠাকুরটা বেশি বড় না, ওই পিতলের হয় না, পিতলের এরকম হয়তো সাইজ, আমাকে যেরকম বলেছিল। এবার কি হয়, ভোর 5টার দিকে মেয়েটা হঠাৎ উঠে পড়ে, হঠাৎ উঠে বসে পড়ে ঘুম থেকে। হ্যাঁ, হঠাৎ উঠে বসে পড়ে, চোখ বন্ধ করে। চোখ বন্ধ। হ্যাঁ, ওঠে, ও বাথরুমে যায়, হাত মুখ ধোয়, রাতে যে শাড়িটা পরে ঘুমিয়েছিল শাড়িটা চেঞ্জ করে, সব চোখ বন্ধ করে। চোখ বন্ধ, চোখ খুলছেই না, যেন ওর মধ্যে নেই, ও চোখ খুলছেই না, চোখ বন্ধ করে। ওই মন্দিরের সিঁড়িতে পাটা দিয়েছে, জাস্ট পাটা ফেলেছে, মেয়েটা ছিটকে পিছনে পড়েছে, মানে ওই মন্দিরেও ঢুকতে পারেনি। ও এক লাফে দেওয়ালটা পেরিয়ে গেছে। এমন না যে স্টেপ বাই স্টেপ উঠেছে, ও এক লাফে। এক লাফে, তাও পাঁচিলটা তোর অনেক বড়। একটা রোগ আছে না, ধনুক আকৃতি না কি বলে, বেঁকে যায় মানুষ, ওকে সোজা রাখতে পারছে না, শরীরটা পুরো গুটিয়ে যায়, ধনুকের মতন বেঁকে আসে। মা আমার ওরা কাটছে, আমাকে ওরা কাটছে। তখন তান্ত্রিক যিনি বলছে কি, আমরা তোর থেকে দূরে দাঁড়িয়ে আছি, তোকে কে কাটছে? বলছে ওরা আমায় কাটছে, সুতো দিয়ে কাটছে। সুতো দিয়ে? হ্যাঁ, ওরা আমায় কাটছে, সুতো দিয়ে কাটছে। আপন মানুষ তারা, আপন সুতোয় কাটছে। মেয়েটা মায়ের সাথে ঘুমোচ্ছে রাত্রিবেলা, রাত 3:30 বাজে। আচ্ছা। এটার মাটা হঠাৎ ওপর দিকে তাকিয়ে চোখ খুলেছে, দেখছে সিলিং ফ্যানের ওপর মেয়েটা বসে রয়েছে। আস্তে আস্তে পেটের থেকে না কাপড়টা সরতে থাকে, আর নাভিটা বেরিয়ে আসতে থাকে, মেয়েটা উপর দিকে উঠে আসতে থাকে, নাভিটা উল্টে যেতে থাকে। আচ্ছা। ওখানে অনবরত ব্লিডিং হতে থাকে, মানে ওরা পেটটা তখন ঢুকাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার লাইভ পডকাস্ট চ্যানেল অবশেষ। তো এবার থেকে পড়াশোনার পাশাপাশি অ্যাজ এ রেসপন্সিবিলিটি তোরা এটা নিয়েছিস, এটার জন্য তোদের অসংখ্য ধন্যবাদ। কারণ একটা পডকাস্টের গেস্ট অ্যাপিয়ারেন্স থেকে শুরু করে সেটা ইউটিউবে আপলোড করা পর্যন্ত একটা হিউজ প্রেশার থাকে। তোরা না থাকলে এই পডকাস্ট আমরা আপলোড করতে পারতাম না। তো আমরা অলওয়েজ চাই যে আমাদের চ্যানেলে নতুন কিছু এক্সপ্লোর করতে, তাই তার উদাহরণস্বরূপ আমাদের আজকের পডকাস্ট। আজকে কোনো প্যারানর্মাল, হরর বা ভগবান রিলেটেড কোনো টপিক না, পুরোটাই বেস করে আছে তন্ত্র সাধনার উপর। মানে সদ্য বিবাহিত এক দম্পতির জীবনে তার প্রভাব, যেখানে তার ফ্যামিলির লোক ইনভলভ, কারণ লাভ ম্যারেজ, জাতির বৈষম্য, মানে যেখানে 2025 এআই এর যুগ, পৃথিবী বদলাচ্ছে, সেখানে কি মানুষের মন আদৌ বদলাচ্ছে? তার উদাহরণস্বরূপ আজকে আমাদের এই পুরো পডকাস্ট। তো আজকে আমাদের গেস্ট চন্দ্রিমা, একজন অসাধারণ মানুষ, এই কম বয়সে একজন এনাফ ম্যাচিওর পারসন। আই হ্যাভ টু মাচ রেসপেক্ট ফর চন্দ্রিমা, কারণ যেভাবে ও ওর পার্সোনাল লাইফ এবং এই ঘটনাটা পুরো আনফিল্টার্ড ভাবে আমাদের এই এপিসোডে শেয়ার করেছে, দ্যাট ইজ সামথিং আই রেসপেক্ট। আর এটা কেন বলছে সেটা পুরো এপিসোড দেখলে বুঝতে পারবেন। ভায়োলেন্সের কারণে ফর দ্য ফার্স্ট টাইম ইন আওয়ার অবসেস আমরা এই পডকাস্টের কিছু পোর্শন বাদ দিয়েছি, দিয়ে ভিডিও সিনক্রোনাইজ করে ভিডিওটা আপলোড করছি। চন্দ্রিমার কাছে এই ধরনের আরও অনেক ইনসিডেন্ট আছে, কিন্তু সেগুলো টপিক আলাদা, তাই একটা পডকাস্টে পুরোটা কমপ্লিট করা সম্ভব না, তাই বেশি কিছু বলবো না, আমরা সরাসরি চলে যাচ্ছি পডকাস্টে। সো ফর দ্য ফার্স্ট টাইম দিস ইজ চন্দ্রিমা অন অবশেষ। হ্যালো চন্দ্রিমা, কেমন আছো তুমি? ভালো আছি, তুমি ভালো আছো? আজকে বলতে গেলে প্রায় আমাদের দেখা 7 থেকে 8টা বছর পর। অনেকগুলো বছর কেটে গেছে মাঝখানে অনেকগুলো বছর কেটে গেছে, অনেক ভালো মন্দ অনেক কিছু জিনিস হয়েছে। তো আপনাদের বলে রাখি, চন্দ্রিমা হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড। আগে
যেখানে আমরা পড়তাম একসাথে প্রাইমারিতে। তো সেখানে চন্দ্রিমা আমার সাথে একই সাথে পড়তো, আমার ক্লাসমেট। তো এই যে 7-8টা বছর একটা লং টাইম বলতে গেলে, কিভাবে কাটলো জীবনটা, ভালো মন্দ কি কেটেছে, তোমার এই জীবনে বড় হওয়া এক্সপিরিয়েন্স, তোমার তোমার হবি, সবকিছু আজকে তোমার কাছ থেকে জেনে নেবো। তো এত এতটা টাইম আজকে আমরা স্পেন্ড করব এই পডকাস্টে। তো বলে রাখি, তোমাকে তুমি বলে রাখবো না তুই বলে রাখবো? যেহেতু আমরা পূর্ব পরিচিত, তো তুইতে বেশি কমফোর্টেবল ভাবে কথা বলবি। আচ্ছা, একদমই। তো তুই করে ডাকছি। অবশ্যই। তো তোকে দেখে মনে হচ্ছে খুব নার্ভাস। একটু নার্ভাস হবই, ফার্স্ট টাইম। দেখ, নার্ভাস হওয়ার কিছু নেই, এখানে তুই স্টেজ পারফরমেন্স করেছিস। তোর স্টেজ পারফরমেন্স করে কেমন ফিল হয়, যে যারা সামনে দর্শক বসে আছে তাদেরকে তুই নিজের পারফরমেন্স দিয়ে খুশি করতে পারছিস কিনা, নিজে কিভাবে ওই ইয়েদের সামনে তুলে ধরবি সেটা। তো দেখ, এখানে কেউ নেই, তুই ভাব আমরা 7-8টা বছর পর আমরা আবার একসাথে মিট করছি। তুই এই যে 7-8টা বছর, যে এতটা টাইম চলে গেছে মাঝখানে, কিভাবে কাটিয়েছিস, কি করে কাটিয়েছিস, তোর এক্সপিরিয়েন্স এইগুলো জাস্ট আমার সাথে শেয়ার করছিস। স্টেজ পারফরমেন্স হলে তোর একটা ভয় থাকে যে খারাপ পারফরমেন্স দিলাম কি ভালো পারফরমেন্স দিলাম, হ্যাঁ, কি রেজাল্ট আসবে, ওই প্রান্ত থেকে যে ডিম পচা ডিম বা টমেটো এইসব কিছু ছুড়বে কিনা। না না, এরকম কোনোদিন হয়নি। তো ভাব, এখানে কেউ নেই যে এত লাইট ক্যামেরা ভাব কিচ্ছু নেই, তুই জাস্ট আমাকে ফ্র্যাঙ্কলি ভাবে সবকিছু বলছিস, সবকিছু বোঝাচ্ছিস। তুই আমার বাড়িতে ধরতে গেলে অনেকদিন, তো সেইভাবে বলতে থাক, আস্তে আস্তে মানিয়ে নিতে পারবি আশা করি। হ্যাঁ, এতগুলো বছরে একটা অনেকটাই টাইম কেটে গেছে, প্রায় আর কত বছর পর হয়তো একটা যুগই কেটে যেত। একদমই। ভালো সময় গেছে জীবনে, খারাপ সময় গেছে। হট করে মানুষের মানে কি হয় না, এই কদিন আগে মাধ্যমিক দিলাম, হ্যাঁ। মাধ্যমিক দেওয়ার পরে হট করে যেন বড় হয়ে গেল। একদমই, মাধ্যমিক দেওয়ার পরই মাধ্যমিক বলতে দেওয়ার গেলে, আগে হ্যাঁ, আমাদের জীবনটা অন্যরকম থাকে, হ্যাঁ। আর মাধ্যমিক দেওয়ার পর হট করে যেন আমরা পুরোটাই মানে পাল্টে গেল। বাঁধন ছাড়া বলতে গেলে একবারে পুরো, ওরকম। একবারে আকাশে উড়ে বেড়ায়। সবাই বলে না যে মাধ্যমিকের পর একবারে দানা গজিয়ে গেছে, সেরকম একটা হয়ে যায় সবার সবার মধ্যে। ক্ষেত্রেই হয়, মানে সে যতই ভাবুক নিজেকে কন্ট্রোল করে রাখবো, সেটা হয় না। হয় না, সম্ভব নয়। তো এই টাইমটাতেই মানুষ অনেক ভুল কাজ করে ফেলে, আবার এই টাইমটাই মানুষ নিজেকে গড়ে নেয়। একদমই। তো এই টাইমটা কি বলতো, মানে তোর ওপর ডিপেন্ড করে যে তুই এই সময়টাকে কিভাবে কাজে লাগাবি। সেটা একদমই। তো এই যে এতগুলো টাইম কেটে গেছে, তোর কাছে আমার ফার্স্ট কোয়েশ্চেন, যে তুই এতগুলো টাইমে কিভাবে নিজেকে মেনটেন করে চালালি এবং নিজেকে কিভাবে তুলে ধরলি সবার সামনে? তুই তো জানিসই যে নাচ নিয়ে অনেক স্বপ্ন ছিল আমার। একদমই। তো দেখতে গেলে হয়তো পরিবারের দিক থেকে অতটা সাপোর্ট পাইনি, নাচের দিক থেকে বাবা পছন্দ করতো না। এটা হয় মেয়েদের বাড়ির দিক থেকে, যে সবার বাড়িতে পছন্দ করে হয় না। না, বাবা বলতো নাচ গান, যে আমার যা গলা, গানে হবে না। না চন্দ্রিমা, আমাদের যখন আগে অ্যানুয়াল ফাংশন হতো, আগে যখন আমরা ছোট ছিলাম, তখন নাচবে কে, নাচবে এক নামেই ডাক হতো চন্দ্রিমাকে প্রথমেই। তো চন্দ্রিমা সেই দিক থেকে বলতে গেলে ভালো নাচে নিঃসন্দেহে। তো বাকিটা আবার শুনে নি তারপর। তো যেটুকুই করেছি নিজের থেকে করেছি, ফোন দেখে টিভি দেখে, কোনো প্রোগ্রামে গেলাম ভালো করে দেখতে। প্রফেশনালি শেখনি তার মানে? না, কোনো টিচারের কাছ থেকে গিয়ে যে এরকম এরকম নয়, যেটুকু করেছি নিজের থেকে। তোর যখন মাঝে মাঝে কটা প্রোগ্রাম আসে, আমাকে বলে যে এরকম প্রোগ্রাম আছে, তো আমার পাড়ায় কিছু মেয়ে আছে, ছোট মেয়ে আছে, ছেলেও আছে, প্রায় 12 থেকে 13 জন। ওরা, আমি মনে করি কি যে আমি পারিনি তো কি হয়েছে, আমি যেটুকু পারি একদমই ওদের, একদমই। ওদেরও একটা খুশি, ওদেরকে ওরাও শেখানো একটা, উচিত। হ্যাঁ, ওরাও একটা ভালো থাকে, মানে ওরাও মনে করে যে ঠিক আছে, এর মধ্যে একটা আনন্দ খুঁজে পায়। তো ওদেরকে নিয়েই প্রোগ্রাম করেছি, অনেক স্টেজ পারফরমেন্স করেছি। এর মধ্যে খারাপ এক্সপিরিয়েন্সও আছে, ভালোও আছে। একটা নাচ ধর তুলতে গেলে স্টেজে গিয়ে ভুল। যেহেতু আমরা শিখিনি, তো ধর
ডুয়েট পারফরমেন্স হচ্ছে, হুম। তখন যদি স্টেপ ভুলে যাই, স্টেপ ভুলে যায় এখানে একদম। মেকআপ দিতে অনেক প্রবলেম হয়, কারণ যে তোর সাথে যে আরেকজন আছে সে কি করবে, তো এরকম একটা মজা তার সাথে যদি না মেলে, সে যদি হ্যাঁ, অন্য স্টেপ করে দেয়, হয়, তখন একদমই। একদম একটা অকওয়ার্ড সিন ক্রিয়েট। জানিস তো 11-এ আমি অন্য স্কুলে গেছি, তো ওখানে আমাদের নবীন বরণের প্রোগ্রাম হচ্ছে। আচ্ছা। এবার আমি আমার একটা বান্ধবী, তুই চিনবি, আমাদের সাথেই পড়তো, সুস্মিতা। একদম। এবার ও আমার সাথে নাচ করছে, এবার ওটা একটা ফোক গানের উপর ছিল। এবার মাঝখানে একটা স্টেপ দাও ফুলে গেছে। আমি ওর দিকে না ঠিক এরকম ভাবে তাকিয়েছি, আর সামনে থেকে না মানে যারা আমাকে দেখেছে, যে বন্ধু খুব কাছে, ওরা পরে নাচের পরে বলছে কি ভাই এটা কি ছিল মাঝখানে, মেরে দিস ওকে, মানে নাচের মাঝখানে নাচের মাঝখানে। তুই মেরে দে। বলছি, না না অতটা খারাপ না আমি। এবার বলছি তুই অতটা ভালো না, তুই মেরেও দিতি, মানে তুই এরকম ভাবে চলবে না। আমি সত্যিও ভুলে গেছিল, পরে তো ঠিক হয়ে গেছে। পরে মেকআপ দিয়ে দিয়েছে। প্রশংসা হয় যে নতুন স্কুল, শহরটাই চেঞ্জ করেছি, তো কালনা থেকে গুপ্তিপাড়ায় গেছি, তো ওখানে আচ্ছা। গিয়ে কালনার আমার যে স্কুলে আমি পড়তাম সেখানে একটা প্রশংসা পেয়েছি যে ওই স্কুল থেকে এসছে, ভালো নেচেছে, এটা আমার কাছে একটু গর্বের ব্যাপার। তো মাঝখানে ও যদি একটু না করতো তাও কেউ ধরতে পারেনি। আর এরকম কোনো খারাপ সময় যেটা নাচে গিয়ে, স্টেজ পারফরমেন্সে গিয়ে ভুলে গেছিস, বা মনে হয়েছে যে আমি যতটা বাড়িতে বেটার পারফরমেন্স করেছি, ট্রাই করেছি, এখানে ততটা দিতে পারিনি আমার ওটা 100%? হয়েছে আমার এই বছর। স্টেজের ওখানে ছিল, উনি কি করেছে প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করেছিল। আচ্ছা। এবার আমার নাচের মাঝখানে উনি কি করেছে, গান বন্ধ করে দিয়েছে। উনি বলছে নেমে যাও নেমে যাও, হয়ে গেছে হয়ে গেছে। মানে আমার ওটা বেশি না ছোট নাচ ছিল। আমি ভাইফোঁটাতে, মানে হ্যাঁ ভাইফোঁটাতে, মানে কালী পুজো, নৈহাটির হ্যাঁ, কালী পুজো হ্যাঁ, বিখ্যাত, একদম। তো পিসি বাড়ি আমার নৈহাটিতে, আমি কালী পুজোর দিন থেকে নৈহাটিতেই ছিলাম প্রোগ্রামটার জন্য। আমি আচ্ছা। ওই মানে ট্রেন ধরে নৈহাটি থেকে কালনা এসেছি, অতটা মানে আমি খুব নার্ভাস ছিলাম, যেমন ওই নাচটা তোলা পর্যন্ত ছিল না, আমি জানতাম স্টেজে গিয়ে পারবো, আমার একটা তোলা ছিল না। তোলাও ছিল না? না, এটা একটা মজার জিনিস হচ্ছে, ওই নাচটা মানে জাস্ট ইউটিউব বা কিছু দেখে, ফোন দেখে দেখেছি, তুলে নেওয়া। তো দেখেছি, ওখানে গিয়ে আমি নেচেছি, তো আমি জানতাম যে আমি আমার বেস্টটা দেবো আর আমার ওখানে ভালো হবেই। ওখানে গিয়ে বলছি কি এরকম হবে না, নেমে যাও হয়ে গেছে হয়ে গেছে। মানে করতেও দেয় না, 2 মিনিট 40 সেকেন্ডের ছিল গানটা, 1 মিনিট ওখানে ঠিক মতো নাচতে পারিনি, নামিয়ে দিয়েছে। আর আমার না প্রচুর মাথা গরম হয়েছে, স্টেজ থেকে নেমে পেয়েছি না, আমার না কান্না মতন চলে এসছে যে কি স্বাভাবিক, ব্যাপারটা। নাচতে আর নাচতে এটা নামিয়ে দিল। ভালোবাসার একটা জায়গা যে আমি এত শখ করে নাচটা তুললাম, অত দূর থেকে এলাম, এরকম কোনো ড্রিঙ্ক করেছিল। তো আমি ক্লাবের মেম্বারদের বলি যে এরকম এরকম ব্যাপার, কিন্তু তারা বলে ঠিক আছে আরেকবার কর। আমি আরেকবার উঠেছি, সেম আরেকবার আবার নামিয়ে দিয়েছে। আবার মাঝখানে গান বন্ধ হয়ে গেছে একটা, তখন নামিয়ে দেয়নি আমাকে, আসলে বাচ্চা ছেলেকে তুলে দিয়েছে স্টেজের মাথায়। আমি আমার ড্রেস আপ করেছি, আমি সুন্দর করে সেজে গুজে নাচটা কন্টিনিউ করছি, তো সেখানে গিয়ে যদি আমাকে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয় বা আমার স্টেজে অন্য কাউকে তুলে দেওয়া হয়, সেটা আমার একটা খারাপ লাগা কাজ করে। তো আমি সেখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম, আমার ব্যাগপত্র গুছিয়ে, ক্লাব মেম্বারের ওখানে ছিলেন সিনিয়র, আমাকে এসে রিকোয়েস্ট করে যে না আপনি আরেকবার যান করুন। তখন আবার যাই, 3বারের বেলা পুরো নাচটা হয়। আমি প্রচুর খারাপ লেগেছিল যে এরকম আমার কোনোদিনও হয়নি এতগুলো বছরে। আমি 8 বছর ধরে নাচছি, এই আমার রিসেন্ট এরকম একটা ঘটনা ঘটলো না, আমার মানে মানসিক দিক থেকে আমি খুব আঘাত পেয়েছিলাম যে এরকম আমি আশা করিনি, অত দূর থেকে এসেছি। আচ্ছা, একদমই। তো চন্দ্রিমার সাথে বলতে গেলে অনেকদিন পরেই দেখা। তো ও যখনই আমাদের বাড়িতে এসেছিল এই শ্যুটটা তোলার জন্য, ওর সাথে আসার আগে থেকে কন্টিনিউ কথা হচ্ছে, হবে অবশ্যই 7 থেকে 8টা বছরের এত যে গ্যাপ, অনেক গল্প জমে আছে আমাদের মধ্যে। আরো যে এই গল্পগুলো যদি একটা পডকাস্ট করা হয়, প্রায় ধরতে গেলে 1 ঘন্টার একটা গোটা পডকাস্ট হয়ে যাবে আমাদের মধ্যে। সেখানে আর হরর এক্সপিরিয়েন্স কিছু শোনা হবে না অবভিয়াসলি। তো তোমার হবি কি এখন, মেনলি কি করছো? আমি নাচের পাশাপাশি আমার একটা নতুন হবি, ওটাও আমার ক্লাস 7 থেকে, রান্না। রান্না? রান্না রান্না করতে তার মানে প্রচুর ভালোবাসি। প্রচুর ভালোবাসি, সবই রান্না করতে পারি সব থেকে বেস্ট রান্না কোনটা করতে পারবি? মানে যেটা আমার নিজের পছন্দ, নিজের পছন্দ বা চিলি চিকেন, ওটা আমার ফেভারিট। অবশ্যই খেতে যাবো একদিন। অবশ্যই সবার জন্য আছে, আমাদের টিমের সবার জন্যই আমি রান্না করে নিয়ে আসবো।
সেটা নয়, ব্যাপারটা হচ্ছে জিনিসপত্রের দাম কত, প্রচুর। কাজে যেতে পারছে না বাবা, বিছনা ছেড়ে উঠতে পারছে না, বাবাকে খাইয়ে দিতে হচ্ছে। তখন বলতে গেলে তো একটা সবারই কাজ বন্ধ ছিল, হ্যাঁ, সবাই তাহলে বাড়িতে কি বসছিল। করবো? এবার আমার মানে আমি ছোটবেলা থেকে দেখে আসছি, আমার বাবাও কাজ করে, বাবার সাথে সাথে আমার মা বাড়িতে বসে থাকতেন না, মা বেবি সিটিং করতেন, বাচ্চাদের দেখাশোনা করে, যে বেবি সিটিং করতেন বা বেবি সিটার একজন। তো ওই লকডাউনে মা কাজে যায়, বাবা বাড়িতে। এবার ভাই আমার ছোট, এবার ভাই ক্লাস 4 মতন পড়ে, ছোট ভাই। আচ্ছা, আমি ভাই থেকে ও মানে অনেকটাই ছোট। অনেকটাই ছোট, ও কি করবে? আর আমার হয়েছে কি, আমি জন্মানোর পর থেকেই মামা বাড়িতে মানুষ, মামা বাড়িতে মানুষ, মানে ছোট থেকেই মানে আর্থিক অবস্থা অতটা ভালো ছিল না যে তোর কিরম ভাবে থাকবো, সবকিছু বাবার উপর ছেড়ে দেবো। তো বলতে নেই, আমার মা কখনোই এটা নিয়ে বাবার সাথে কখনো ঝামেলা অশান্তি হয়নি। তো আমাদের ফ্যামিলির মধ্যে একটা ভালো বন্ডিং আছে। হ্যাঁ, যারা আর কি যেসব হাউস ওয়াইফ গুলো বুঝতে পারে ঝামেলা করে না সেরকম। না, তো বন্ডিং আছে। তো মা তখন থেকেই বেবি সিটিং করে, পেশেন্ট দেখারও কাজ করে মা। সবসময় যে বাচ্চা দেখার কাজ পেয়ে যাবি তুই এরকমও নয়, তো পেশেন্ট দেখার। চোখের মণি বলে না, একদম। একদম সেই চোখের মণি ছিলাম আমি। তো আমার মারা ছিল 6 ভাই বোন। তো আমার 2 মামা, 3 মাসি, মা বড়। এবার 3 মাসির কাছে খুব আদরে বড় হয়েছি, দিদা দাদু খুব, সবার খুব ভালোবাসায় বড় হয়েছি। দিদা বাড়িতে থাকলে একটা ভালোবাসা অন্যরকমই থাকে। অন্যরকমই থাকে, ঠিক আছে। তারপরে পাড়ার মধ্যে সব থেকে মানে ওই পাড়ায় না মিল আছে সবার মধ্যে, ওই পাড়ায় একটা বাচ্চা আমি, সবাই তাহলে তো আরো ভালোবাসা বেড়ে যাবে। তারপরে বাড়ির সামনে ক্লাব, ঠিক আছে, ক্লাবের মামারা, ঠিক আছে, তখন আমার মামার বেশি বয়স ছিল না, তখন এরকমই 18-19 সব মামাদের বয়স, খুব ভালোবাসতো, ভাগ্নি 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 করতো। সেই ভালোবাসাটা এখনো আছে, বলতে নেই। তো এখন হয় কি, মা আমার বাবা তখন, মা তখন আর কাজ করতো না, সব ঠিকঠাক ছিল, মানে সবই ঠিকঠাক। তো মা বলে, বাচ্চা তো একা থাকি, তুই আমার কাছে চলে আয়। মা নিজের বাবাকে হারিয়ে ফেললো একটা মানুষ, নিজের বোনকে, মায়েরও তখন অবস্থা ঠিকঠাক ছিল না। তো আমি বাড়ি চলে আসি, আমি তখন 5-এ পড়ি, মানে 11 বছর বয়স। আমি 11 বছর মামা বাড়িতে থাকার পর বাড়ি চলে আসি। তো আমাকে ছেড়ে কেউ থাকতে পারে না, মাসিরা আমাকে আবার নিয়ে চলে আসে, আচ্ছা, আবার নিয়ে চলে আসে। হ্যাঁ, একটা এতদিন থাকার পর 11টা বছর টান তো আসবে। তারপরে আমি এরকম চলে আসি। তাও কি আমার মা, তারপরে হয় বাবার ব্যাপারটা বললাম, আমার বাবা যখন এরকম, বাবা যখন শরীর খারাপ হয় তখন মা আবার কাজ করতে শুরু করে। এখন সংসারটা দেখতে কে? ভাই ছোট, ভাই ছোট, ঠিক আছে, ওকে খাওয়ানো,
ওর পিছনে টাইম দেওয়া, ওকে পড়ানো। আর তখন কি আমাদের টিউশনে যাওয়া বন্ধ হয়ে গেছিল লকডাউনে, হ্যাঁ, টিচাররা নিজেরাই বাড়িতে মানে পড়াতে তো আসা দূরের কথা, নিজেদের বাড়িতেও পড়াতো না। পড়াতে চাইতো না। সবারই একটা ভয় কাজ করছিল, সবার মধ্যে, তোর মধ্যে আমার মধ্যে সবার মধ্যে একটা ভয় কাজ একদম। করছিল। ওষুধের দোকানেও এত বড় একটা প্যান্ডেমিক কাটলো, প্রচুর, বিশাল একটা একটা খুবই ভাগ্য। খারাপ। যেত রাত্রি 9টার সময় আসতো। এই টাইমটুকুর মধ্যে যে বাড়ির যে খাবার দাবার বানানো সব তো তুই একা করতিস। মা বললো যে তাহলে মেয়েকে নিয়ে আসি। তখন বাবা বললো যে ও তো কি করে করবে, ও তো কোনোদিনও এত কাজ একসাথে করেনি, ওখানে অত আদরের মানুষ হয়েছে, জীবনে কিছু করেনি, তবে তোমার মেয়ে পারবে। একদম, জোর থাকলে সবকিছুই হবে। এই চুপ কর, বলছি কি তোমার মেয়ে পারবে, নিয়ে আসো। তো নিয়ে এলো। প্রথম প্রথম সব কাজ করতাম, সব কাজ সহজ ছিল আমার কাছে, মানে মা মাসিদের দেখতাম, মাকে তো দেখিনি, মানে মাসিদের দিদাদের দেখতাম, একদমই মানে ঠিক আছে সবই পারতাম। রান্নাটা, চা ছাড়া তখন কিছুই বানাতে পারতাম না। আচ্ছা, কি করবো, 7-এ পড়ি তখন, একদম তো অনেক ছোট বয়স। নতুন 6-এর পরীক্ষা। আর পরে সেকেন্ড বার ভাবতে পেরেছি পুরো গলে গেছে, কি করবো। এটা হয় প্রথমবারে, আমি সবার হয়। যখন একবার প্রথমবার যখন মাছের তরকারি রান্না করি, আমি খেতেই পাচ্ছি না, আমি এটা আমি রান্না করেছি। স্বাদ হয় না। আমার বাবা আর ভাই যাতে আমি কষ্ট না পাই, ওরা, আমার ভাই ছোট তখন, ও মেয়েকে খেয়ে বলছে দিদি খুব ভালো রান্না হয়েছে, খুব ভালো রান্না হয়েছে, মানে আমাকে কষ্ট দিতে চায় না। তারপরে আমি আস্তে আস্তে তো ইউটিউব দেখে রান্নাটা শিখেছি, মানে খুব কম। এখন তোর এমন আছে না, অভিজ্ঞতা হয়ে গেছে, 7 থেকে 11-এ পড়ছি। মানে বলতে গেলে তোর এই যে বাড়ির সিচুয়েশনে, বাড়ির চাপে পড়েই তোর রান্নার প্রতি এত ভালোবাসা। হ্যাঁ, তখন কি রান্না করতে আমার মধ্যে কি বলতো, আমি খেতে খুব ভালোবাসি, আচ্ছা, খুব ভালোবাসি। আমিও একদমই। এখান থেকে খেতে কে না ভালোবাসে, বাঙালি মানেই খেতে ভালোবাসে। হ্যাঁ, এখান থেকে বেরিয়ে তুই খাওয়াতে নিয়ে যাবি, সেটা বড় কথা না, বড় একদম, কথা একদম। হচ্ছে খেতে খুব ভালোবাসি, সেরকম খাওয়াতেও খুব ভালোবাসি। আর নিজের হাতে যদি সেটা রান্না করা হয় তো ব্যাপারটাই আলাদা। তো এই থেকেই নতুন নতুন কিছু বানানো শিখলাম, মানে নতুন একটা কিছু বানানো, বাবাকে নিয়ে, বাবা খাওয়াতে দেখো কেমন আছে, নতুন নতুন, প্রথম প্রথম হতো না। তো হয় একদিন কি হয়েছে, আলু চচ্চড়ি করতে বলেছে মা, সকালবেলা মুড়ি দিয়ে খাবে। আচ্ছা, ওটা জলটা কম হয়, খেয়েছিস, সবাই খেয়েছে, বাঙালি মানুষ আলু চচ্চড়ি খাবে। তো কি হয়েছে, আমি 1 মগ জল দিয়ে দিয়েছি, এক মগ জল। তোর 1.5 ঘন্টা ধরে গ্যাস ফুটেই যাচ্ছে, মানে গ্যাসে ফুটছে, জল আর শুকাচ্ছে না। মা লাস্টে ঢাকা দিয়ে দিয়ে ঝোলটা কমিয়েছে। তারপরে খেতে কেমন হয়েছিল, ভালো হয়েছিল? হ্যাঁ, টেস্ট ছিল, একটা ছোট বাচ্চা মেয়ে বানিয়েছে, ঠিকঠাকই ছিল, জল বেশি হয়ে গেছিল। এই থেকে শুরু করতে করতে এখন পারফেক্ট। এখন বাবা মা রান্না করতে যায় আমাকে জিজ্ঞাসা করে কখন চান হবে, কারণ এরকম হয়, এরকম কিছু। পিকনিকে যাই, বন্ধুরা পিকনিক করে যখন, ওরা নিজেদের মতন গল্প করে, ওরা জানে হ্যাঁ আমি আছি তো রান্না হয়ে যাবে। রান্না হয়ে যাবে, একদম এই রিসেন্ট হবে। পিকনিক একটা হয় এমন, একজনের সাথে হয়, সবার সাথেই হয় যে একজন রান্না করবে, বাকি সবাই গল্প করবে। তো এরকম হয়। এবছর, মানে এবছরও ডিসেম্বরে গেছিলাম, আচ্ছা। মুক্তিপাড়ার দিকে গেছিলাম, ওখানে গিয়েও আমি রান্না করেছি। রান্না করার পর খেয়ে দিয়ে সবাই প্রশংসা করেছে, ওইটা একটা ভালো লাগা। আচ্ছা। সারাদিন গরমের মধ্যে, গরমের মধ্যে এত কষ্ট করে করেছি, কিন্তু ওরা যখন প্রশংসা করলো, সবাই খেতে বসে, একদম, একদম খুব মজা। ঠিক আছে, তো এরকমই বাড়িতে রিসেন্ট এসেছিলেন, বেনারস থেকে এসেছিলেন কতজন, আর নৈহাটি থেকে, কাকিনাড়া থেকে, টোটাল 17 জন বাড়িতে ছিল। 2 ঘন্টার মধ্যে আমি 8 রকম রান্না করেছি। 8 রকমের? 8 রকম।
বিশাল ব্যাপার একটা বলতে গেলে, মানে রান্নার প্রতি ভালোবাসা তোর অনেক। হ্যাঁ, সোজাসুজি বলতে গেলে রান্নার প্রতি চন্দ্রিমার ভালোবাসা অনেক। চন্দ্রিমার হাতে রান্না এখনো খাইনি, খাওয়ার ইচ্ছা থাকলো অবশ্যই। অবশ্যই অবশ্যই সবাইকে খাওয়াস একদিন। এত যে তোর ঘটনাগুলো শুনলাম, অবশ্যই খেতে আরো ইচ্ছা হয়ে গেল। ইচ্ছা তো ছিল প্রথম থেকে, আরো এক্সট্রা ইচ্ছা হয়ে গেল। তো বললাম না আপনাদেরই যে এখানে যদি ওর সাথে এখন কথায় বসি, বলতে গেলে একটা পুরো গোটা 1 ঘন্টার পডকাস্ট চলে যাবে। 7-8টা বছরের জমে থাকা অনেক গল্প আছে। আর তো তাহলে আমরা এবার আস্তে আস্তে তোর লাইফের এক্সপিরিয়েন্সের দিকে এগোই। তো তোর লাইফে যে ঘটনাগুলো তুই আমাকে বলছিলিস সেগুলো শেয়ার করা যায়। সেটা হয়েছিল কি, মানে ওই যেটা আমি আজকে বলবো, তো ওটা যখন আমি প্রথম শুনি না, আমি কতদিন মানে 2-3 দিন রাতে ঘুমাতে পারিনি। আচ্ছা। মানে চোখ বন্ধ করছি, ওই ঘটনাগুলো ভেসে উঠছে। মানে তুই কেউ না, ওটা আমার কানে শোনা, আমার নিজের সাথে ঘটেনি। তো হয় না, তুই যখন মন দিয়ে শুনছিস সেটা, তুই নিজে কল্পনায়, মানে তোর চোখ বন্ধ করলে দেখবি সেই একটা ক্যারেক্টার গুলো ভেসে ওঠে, একটা চোখের সামনে ভেসে ওঠে এরকম একদম। অ্যাকচুয়াল ওরকম দেখতে হয় না, বাট তোর ভেসে ওঠে যে মানুষটা এরকম ছিল, এরকম ছিল। কাঠামোগুলো ভেসে ওঠে। তো এটা মেনলি হচ্ছে আদিবাসী তন্ত্রবিদ্যার উপর। তো আমার সমুদ্রগড়ে এক মাসি বাড়ি আছে, তো সেখানে কালী পুজো হয়, প্রত্যেক বছর কালী পুজো হয়। কালী পুজোর দিন মহাযজ্ঞ হয়। মহাযজ্ঞ, তো আচ্ছা। সেটা তারাপীঠ থেকে 3 জন তোর তান্ত্রিক আছে, আচ্ছা। মা কালীর, ঠিক আছে, কালী পুজোর দিন ওদের বাড়িতে তারামার পুজোই হয়, তারামা পুজো হয় মেনলি। তো তান্ত্রিকরা আসে, 3টে তান্ত্রিক আসে, যজ্ঞ করে, ঠিক আছে, হ্যাঁ, বাস্তু যজ্ঞ। বাস্তু যজ্ঞর জন্য ওরকম যজ্ঞ মানে হয়, ওরকম যজ্ঞ করে। তো তার মধ্যে একজনের মুখে শোনা, মানে ওখানে বসে গল্প করছিল বড়রা, তো শোনা যে উনি হচ্ছেন তোর মানে একদম কি বলে তন্ত্রবিদ্যায় পারদর্শী, সব দিক থেকে জানে। আর উনি ওনার ব্ল্যাক ম্যাজিকও পারবে, সবকিছুই পারবে। কিন্তু উনি কারো খারাপ করেন না, উনি যা করে সবকিছু ভালো কিছু করে, পজিটিভ দিক করে। তো তোর হয়েছে কি ব্যাপারটা, তো ওনার নিজস্ব চেম্বার আছে, উনি ক্লায়েন্টদের দেখে, ওনার অনেক রকমের পেশেন্ট আছে ওনার কাছে। তার মধ্যে একটা ঘটনা যেটা ওনার সাথে খুব খারাপ ভাবে হয়েছে, এমন হয়েছে কি ওটার জন্য ওনাকেও ভুগতে হয়েছে। আচ্ছা। উনি বিছানায় পড়ে গেছিল, এত বিচ্ছিরি একটা ঘটনা, মানে এত নেগেটিভ পার্টটা এত জোর ছিল, এতটাই। মানে উনি হচ্ছে তন্ত্র সাধক, যে অপোজিট সাইডে ছিল না ওনার থেকেও বেশি পাওয়ারফুল। আচ্ছা। নেগেটিভ, আচ্ছা। প্রচুর, মানে কি বলতো, ওনাকে সবকিছু জানে আর। হ্যাঁ, উনি দিব্য দৃষ্টি আছে। এবার হচ্ছে কি ব্যাপারটা হচ্ছে, এটার পিছনে হচ্ছে 2 জন কাপল ছিল। তো বেশি না, মেয়েটার বয়স হচ্ছে তোর এই 18-19, মানে এইচএস দিয়েছে, সবে এইচএস দিয়েছে। ছেলেটা 23 বছর বয়স। ছেলেটা তোর কল সেন্টারে কাজ করে। ছেলেটা কল সেন্টারে কাজ করে, তো দুজনের মধ্যে প্রেম ভালোবাসা সম্পর্ক, দুজনকে খুব ভালোবাসে। মেয়েটার বাড়ি থেকে মেনে নেয়, ঠিক আছে, ওরা দুজন বিয়ে করতে চায়। মেয়েটা এইচএস দিয়েছে। মেয়েটার ফ্যামিলি তোর ফিনান্সিয়াল দিক থেকে অতটা স্ট্রং ছিল না, তো ছেলেটা চেয়েছিল মেয়েটাকে পড়াতে কলেজে, তো বলেছিল বিয়ে করে নিতে, ওর সাথে চলে যেতে। কলকাতায় থাকে ছেলেটা। তার মেয়েটার বাড়ি হচ্ছে তোর ইয়েতে, বলে জায়গাটা রানীগঞ্জে, মেয়েটার বাড়ি রানীগঞ্জে। তো ওখান থেকে তো সবকিছু ঠিকঠাক, দুজনের জন্য পারফেক্ট, মেয়েটার বাড়ি থেকে মেনে নেয়। আর ছেলেটার বাড়ি থেকে? ওখানেই তো সমস্যা, ছেলেটার বাবা প্রথমে মানতে চায় না। ছেলেটার বাবা প্রথমে মানতে না চাইলেও পরে কি মেনে নেয়, একটা মাত্র ছেলে, মানতে তো হবেই সবাই, ঠিক আছে। মানে ওদের আর্থিক অবস্থাও ভালো, বাবার ব্যবসা আছে, খুব আদরের ছেলে, ঠিক আছে। কিন্তু ছেলেটার মা মানতে চায় না। আচ্ছা। একদমই মানতে চায় না। ছেলেটা হচ্ছে কোন কারণ বলেছিল? এটাই কারণ, ছেলেটা মুখার্জি, ব্রাহ্মণ, আর মেয়েটা হচ্ছে দাস। আচ্ছা, মানে নিচু জাতি, আচ্ছা, কাস্ট। মেয়েটার মা এবার তখন ছেলেটা বলে যে মেয়েদের এরকম কোনো জাতপাত হয় না মা। একদম। বলছে কেন, আমিও তো ব্রাহ্মণ বাড়ির মেয়ে, তোর বাবা ব্রাহ্মণ বাড়ির ছেলে, তাই আমরা বিয়ে করেছি। বলছে দেখো মা, এটা এমন কি মেয়েদের গোত্র তো চেঞ্জ হয়েই যায়, হ্যাঁ, বিয়ের পরে স্বাভাবিক চেঞ্জ হবে। আমি যখন ওর সাথে অগ্নি সাক্ষী করে বিয়ে করব, তখন তো আমাদের মানে ওর তো গোত্র পাল্টে যাবে, এর সাথে আমাদের ভালোবাসার তো কোনো
সম্পর্কই নেই। একদমই। আর আজকালকার দিনে এত কিছু কে এত মানে না, বা কেউ কে সত্যি মানে? কথা বলতে কেউ মানে না। কিন্তু ওর মা মানলো না, কিছুতেই আচ্ছা। মানলো না। ওর মা নিজের মানে বলে না বংশ উঁচু জাতি, যেটা হ্যাঁ, আমাদের পূর্বপুরুষদের থেকে চলে এসছে। চলে এসছে। হিন্দুদের মধ্যে একটা খুবই খারাপ জিনিস হলো জাতপাত নিয়ে বিচার করা। একদম একদম, এখনো সেটা চলছে, হয়, অনেক চলছে। জায়গায় হয়। বিশেষ করে ব্রাহ্মণদের। ব্রাহ্মণদের আমি সবাইকে ছোট করছি না, ঠিক আছে, কিছু কিছু ব্রাহ্মণ বাড়ি এখনো আছে, নিচু জাতের মেয়েকে বিয়ে করা যাবে না। একদম, উচ্চ ব্রাহ্মণ বংশ লাগবে। ব্রাহ্মণ ছাড়া বিয়ে করা উচ্চ যাবে না। বংশ লাগবে ব্রাহ্মণ বাড়ি। এটার মানে কাউকে ছোট করা বা কাউকে ছোট করে দেখানো নয়, না, একদমই নয়। এটা জাস্ট নিজেদের মেন্টালিটির ওপর। কেননা দুনিয়া বদলাচ্ছে, সবকিছু বদলাচ্ছে, তো আপনারাও একটু বদলান, এটাই আশা রইলো, যাতে এই ভালোবাসাগুলো আরো এগিয়ে যেতে পারে, এরম ভাবে বিচ্ছেদ না হতে পারে। তারপর হয় কি, ছেলেটা পালিয়ে যায় মেয়েটাকে নিয়ে, মানে মেয়েটার বাড়ি থেকে সম্মতি ছিল, মেয়েটার বাড়ির ওখানেই একটা মন্দিরে তারা বিয়ে করে, ঘর ভাড়া নিয়ে থাকে বাড়িতে। এমনকি ছেলেটার মা বিয়ের পরে ছেলেটা ভেবেছিল তো মেনে নেবে, তাও মানি। তাদেরকে তাড়িয়ে দেয়, আচ্ছা। অ্যাকসেপ্টই করে না। তো ওরা আলাদা থাকতে শুরু করে। তো কলকাতাতেই একটা ছোট ঘর ভাড়া নেয়, ও কল সেন্টারে কাজ করে, সুখে শান্তিতে সংসার চলছে। প্রায় 7-8 মাস পর ছেলেটার মা ফোন করে ছেলেটাকে। আচ্ছা, হঠাৎই ফোন করে? হঠাৎ ফোন করে যে বাবু তুই ফিরে আয়, তুই আমার একটা মাত্র সন্তান, এরকম ভাবে আমার বাড়ি ফাঁকা লাগছে, আমি তোদের ছাড়া না থাকতে পারছি না, আমি তো মা, আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা করে দে, তোরা ফিরে আয়। আচ্ছা। বলে দিন ওর মা ফোনে বলে ছেলের বউ মানে বৌমার সাথে কথা বলতে চায়। তো বৌমার সাথে কথা বলছে, বলে কি মা তোকে তো আমি কোনোদিনও চোখে দেখিনি, ছবিতেই দেখেছি, ওরা চলে আয়। তো একটা মেয়ে যতই ভাড়া বাড়িতে থাকুক, শ্বশুরবাড়ি থেকে মানুক আর না মানুক, একটা মেয়ে না বিয়ের সময় এটা আশা করে কি সে নতুন নিজের একটা নতুন লাইফ, ভাবে যাবে। হ্যাঁ একটা মানে ও একটা অন্য জগৎ থেকে আরেকটা জগতে পা রাখতে যাচ্ছে। তা একটা মেয়ের মনে অনেক স্বপ্ন, অনেক আশা থাকে নিজের বিয়ে নিয়ে, সংসার, স্বামী। সে আজকালকার দিনে মেয়েরা কেউ বাড়িতে বসে থাকে না, কেউ হাউসওয়াইফ নয়। তারপরেও কিন্তু একটা মানুষের একটা মেয়ের, বিশেষ করে একটা মেয়ের সংসার নিয়ে অনেক স্বপ্ন থাকে। সেই জায়গায় মেয়েটাও কষ্ট পেত যে যখন বাড়ি থেকে মেনে নিচ্ছে না, একদম মেনে নিচ্ছে না, আলাদা থাকছে স্বামীকে নিয়ে, স্বামী তার মাকে ছেড়ে আলাদা থাকছে, তখন ও নিজেকেই দোষ দিত যে নিজের একটা খারাপ লাগা যে আসলে আমার করতে জন্য গিয়ে। একটা ছেলে তার মায়ের থেকে আলাদা হয়ে যাবে। তো যখন সে এটা শোনে যে শাশুড়ি ডাকছে, সে থাকতে পারে না, সে বলে ঠিক আছে চলো, সব ভুলে যায়, পুরোনো রাগ অভিমান। একদমই, এতদিন পর মেনে নিয়েছে, অবশ্যই। মেয়েটা খুব খুশি হয়, আবার নতুন স্বপ্ন ভাবতে শুরু করে। এমনকি ছেলেটার মা এমনও স্বপ্ন দেখায় যে তোদের মানে যেহেতু 8 মাস বেরিয়েই গেছে, আর ক মাস পর বিবাহ বার্ষিকী আসবে, তো সেটা আমরা বড় করে করবো আর। মেয়েটা আরো স্বপ্ন। আর আজকালকার দিনে তো একটু ব্রাইডাল সাজবো গুজবো, লোকজন আসবে, খাওয়া দাওয়া হবে, নাচ হবে, তো এটা আরো স্বপ্ন দেখতে শুরু করে। কিন্তু মেয়েটা কি করে জানতো যে এটাই ওর জীবনের কাল হয়ে দাঁড়াবে, একটা জীবনের ঝড় এসে ওকে এমন ভাবে ধাক্কা দেবে যে মেয়েটা হয়তো আর ঘুরে দাঁড়াতে পারবে না। মানে ওইখান থেকেই মেন ঘটনাটা সূত্রপাত। শুরু একদম। খুব ভালো, প্রথম 1 মাস কেটে গেল, শ্বশুর বাড়িতে গেছে, ওরা ভাড়া বাড়িটা ছেড়ে দেয়, ওরা ভাড়া বাড়ি ছেড়ে দিয়েছে, সব ওখানে যেটুকু মানে এখানে 8 মাস ওরা রয়েছে, সংসারে কিছু না কিছু জিনিস তো করেছে ওরা, একদম। সব নিয়ে ওরা চলে যায় ওদের কলকাতার বাড়িতে, ওই মানে চলে যায় পুরোপুরি। এবার কি হয়, ওখানে ওর থাকে 10-15 দিন পেরিয়ে যায়। ওই দিনটাও ছিল কালী পুজোর আগে, মানে নভেম্বরের টাইম। একদম কালী পুজোর আগে। তো একটা কথা বলেছিলাম আমি আগে, যে ছেলেটার মা ব্রাহ্মণ আর ওই কায়স্থর জন্য মেনে নেয়নি। তো ওর মা তখন একটা বলেছিল কি, এই মেয়েকে আমি বাড়িতে তুলতে পারবো না, আমার বাড়িতে কালী মায়ের পুজো হয়। কিরকম একটা খটকা লাগছে না, হঠাৎ করে যে মানতে চাইছিল না, জাতপাতের বিচার করেছে, সে আবার ফট করে মেনে নিল জিনিসটাকে। এইখানেই কিরকম একটা খটকা লাগে সবারই। তো এবার ওকে আগে বলেছিল ওকে না মেনে নেওয়ার, যে মানবো না, তার একটা সব থেকে বড় কারণ ওর মা দিয়েছিল, ও ব্রাহ্মণ বাড়ির মেয়ে নয়, আমাদের বাড়ির কুলদেবী, ওদের বাড়ির কুলদেবী মা কালী মেনে নেবে না। মানে তুই ভাব যে ঠাকুরের সাথে জাতপাতের কি সম্পর্ক? একদমই, ঠাকুর সবার জন্য, ধর্ম যার যার, ভগবান তো সবার। একদম। তো এর সাথে জাতপাতের কি আছে?
উঁচু একদম। জাত নিচু জাত, ও ব্রাহ্মণ না হলে আমরা ঠাকুর পুজো করতে জানি না? আমরা ব্রাহ্মণ না বলে কি আমরা ঠাকুরের প্রতি ভক্তি রাখি না? তো হট করে মেনে নিল ওর মা। তো কালী পুজোরই আগে আরেকটা বড় ব্যাপার হচ্ছে, ওদের বাড়ির কুলদেবী প্রতিষ্ঠা করা ঠাকুর, প্রাণ প্রতিষ্ঠা করা যেই ঠাকুরে, ওর প্রত্যেক বছর বাড়িতে কালী পুজো হবেই বড় করে। তো এবছর কালী পুজোর আগে মানে ওর শাশুড়ি ওই মেয়েটার ঘরে এসে, বৌমার ঘরে এসে বলে কি যে বৌমা ব্যাগপত্র গুছাও, আমরা তোমার মাসি শাশুড়ির বাড়িতে যাব। কালী পুজো তখন বন্ধ? বলছে কি তখন মেয়েটা বলছে যে মা আমাদের বাড়িতে পুজো হবে না? বলছে কি আমরা কালী ঠাকুরের প্রতিমা, আমরা মায়ের প্রতিমাটা নিয়ে চলে যাব, ওখানে গিয়ে পুজো হবে। প্রতিষ্ঠা করা প্রতিমা নিয়ে যাবে? হ্যাঁ, মানে ঠাকুরটা বেশি বড় না, ওই পিতলের হয় না, পিতলের হ্যাঁ। এরকম হয়তো সাইজ, আমাকে বুঝে এরকম বলেছিল। যে তুই ভাব না, প্রতিষ্ঠা করা ঠাকুর কোনোদিনও তোলা যায় না ওটা। তুলে নিয়ে যাচ্ছে, ঠিক আছে ভালো কথা নিয়ে যাচ্ছে, হুম। এবার মেয়েটার খটকা লেগেছিল, আর কিছু বলেনি। প্রথমেই তো বলবে যে নতুন বউ তর্ক করছে বা বেশি বুঝে গেছে, কেউ কথা বলতে চায় না অতটা, আর মেয়েটা যেহেতু একটা ভয়েও ছিল যে যে মেনে নিয়েছে। খারাপ ব্যবহার করার পর হট করে মেনে নিল, তো এরপরেও যদি কিছু বলি, মেয়েটা চুপচাপ প্যাকিং করলো, স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি চারজনই বেরিয়ে গেল মাসি বাড়ির উদ্দেশ্যে। তো মাসি বাড়ি হচ্ছে দুর্গাপুরে। দুর্গাপুর, আচ্ছা। দুর্গাপুরে। এবার দুর্গাপুরে এবার গেছে, ওখানে ওদের বাড়িতে বলি হয়, ঠিক আছে, পাঠা বলি হয়। তো মানে ওখানে ওদের মাসিদের বাড়ি তো কালী পুজো? হ্যাঁ, পাঠা বলি হয়, ব্রাহ্মণ একদমই। ব্রাহ্মণ পাঠা বলি হয়। এরকমই তোর পুজো টুজো সব চলছে। এবার ওর মাঝখানেও কি মেয়েটাকে ঠাকুরের কোনো কাজই করতে দেয়নি, কাজ করতে দেয়নি, না আবার এদিকে মেনে নিয়েছে। এদিকে মেনে নিয়েছে, ছুতে দেয়নি। বাহানা কি দিয়েছে, বলছে কি তুমি নতুন বউ তো, তোমার তো এখনো 1 বছর হয়নি, আচ্ছা। ঠাকুরের কাজ এরকম ভাবে করো না। আমরা জানতাম যে যারা নতুন বিয়ে করে তারাই কাজ 1 করে। বছর তারা কোনো আদুর বাড়ি যায় না, কোনো কেউ মারা গেলে সেই অসুচ বাড়ি যায় না, বাদ দেবে কি তারা শুভ কাজ করতে পারে 1 বছর, নিয়ম থাকে। কিন্তু ঠাকুরের পুজো করতে পারবে না, এটা কি? একদম। আর নতুন বউকে দিয়েই তো ঠাকুরের কাজটা করানো হ্যাঁ হয় শুভ সব মানা যায় জায়গায়। আমাদের। হ্যাঁ, হিন্দু শাস্ত্র মতে আমাদের বাড়ির বৌমারা হচ্ছে লক্ষ্মী প্রতিমা, তারা পুজো ছুতে পারবে না। মেয়েটা তখন ভয় কাজ করছে একটা, যে এখন যদি আমি কিছু বলি, যদি রেগে যায় আমাকে যদি আবার আবার ইয়ে করে দেয়। মেয়েটা কিছু বলেনি, চুপচাপ পুজো বলছে। তুমি দেখো খুব ভালো ব্যবহার। পুজোর দিন রাত্রিবেলা যেই পাঠাগুলো বলি হয়, পাঠা বলি হলো, এবার খিচুড়ি ভোগ রান্না হয়েছে, আর মোরগ দিয়ে ওই মাংস দিয়ে খিচুড়ি ভোগ, পাঠার মাংস দিয়ে মানে ভোগ হয়েছে, নিরামিষ যেরকম হয় আমরা আমাদের কাল্লার মহিষমন্দিনী পুজোতেও হয়, একদম। সবাই জানে। তো সেরকমই প্রসাদ খেলো সবাই। প্রসাদ খাওয়ার পর রাতে ঘুমাতে গেল, বাড়ির পুজো প্রায় ঘুমাতে ঘুমাতে তোর 2:30 মতন বেজে গেছে। হ্যাঁ, রাত হবেই একদম। যেহেতু নতুন বিবাহিত, ওরা নতুন নতুন বিয়ে করেছে, তো ওদের একটা আলাদা ঘর দেওয়া হয় স্বামী স্ত্রীকে, ওরা দুজন ওই ঘরটার মধ্যে থাকে, রাত্রিবেলা ঘুমাতে যায়। মেয়েটাও ঘুমায়, তার স্বামীও ঘুমায়। এবার কি হয়, ভোর 5টার দিকে মেয়েটা হঠাৎ উঠে পড়ে, হঠাৎ উঠে বসে পড়ে। ঘুম থেকে? হ্যাঁ, হঠাৎ উঠে বসে পড়ে, চোখ বন্ধ করে। চোখ বন্ধ? হ্যাঁ ওঠে, ও বাথরুমে যায়, হুম। হাত মুখ ধোয়, রাতে যে শাড়িটা পরে ঘুমিয়েছিল শাড়িটা চেঞ্জ করে, সব চোখ বন্ধ করে। চোখ বন্ধ ও করে? চোখ খুলছেই না, যেন ওর মধ্যে নেই, ও চোখ খুলছেই না, চোখ বন্ধ করে। ওর স্বামী যখন বুঝতে পারে, তারপরে কি ও বসে রয়েছে, মানে বসে না দুলছে, সে এরকম এরকম করে মানুষ দোলে না, মানে এরকম খাটে বসে বসে দুলছে, বাবু হয়ে বসে, চুলগুলো খোলা, চোখ বন্ধ করে ও দুলেই যাচ্ছে কন্টিনিউ। আচ্ছা। যদি আমরা 5:30 থেকে ধরি, ও 11:30 অব্দি কন্টিনিউ ওর দুলে গেছে? দিকে ঘুরে চোখ বন্ধ করে দুলে গেছে। চোখ তার মাঝখানে খোলেনি? খোলেইনি ও চোখ, মানে দুলছে, ও কন্টিনিউ দুলে যাচ্ছে। আমরা যেমন পড়তে পড়তে দুলি, ওরকম দুলেই যাচ্ছে। তো হয় কি, ওর হাজবেন্ডের যখন ঘুম ভাঙে, হুম। তখন বলে কি গো তুমি, ওকে একবার বলে কি হয়েছে তোমার, ও চোখ বন্ধ করে দুলছে, তখনও চোখ খোলেনি? হ্যাঁ খুলছেই না, ও চোখ দুলছে, ও দুলেই যাচ্ছে। ওর এবার হট করে ওর হাজবেন্ড ধমকি দেয়, কি হলো কি তোমার, তোমাকে বলছি। তখন ওর থতমত খায়, তাও চোখ খুলেনি, তখনও চোখ বন্ধ? চোখ বন্ধ, ও ওরকম শুয়ে পড়লো।
মানে এতক্ষণ যে অ্যাক্টিভিটি গুলো করেছিল সব সব চোখ চোখ বন্ধ বন্ধ করে। ও শুয়ে পড়লো। ওর ছেলেটা বেরোলো, ওর মাকে গিয়ে বললো, মা তুমি একটু চা দাও না, মনে হয় তোমার বৌমা খুব খাটাখানি করেছে তো আগের দিন। ওর আচ্ছা, একটু ঘুম ভাঙছে না কেন, চোখ খুলতে পারছে না। হয় না আমরা একটা সময় ঘুমের ঘরে চোখ বন্ধ করে হ্যাঁ, কথা বলি। চাটা নিয়ে গেছে, মেয়েটা চাটা বা হাত দিয়ে এরকম ছুঁড়ে ফেলে দিয়েছে, কাপটা ভেঙে গেছে। ভালো কথা, চোখ আর কিছুতেই খুলছে না। আর ওর মাটা এসে বলছে কি, ছেলেটার মা, মেয়েটার শাশুড়ি বলছে, শরীর যখন খারাপ বাপের বাড়ি গিয়ে, শরীর যখন খারাপ বাপের বাড়ি গিয়ে। তখন ও বলছে, কি বলছো, শরীর খারাপ বাপের বাড়ি দিয়ে আসবো? ডাক্তারের কাছে যায়, চোখ কিছুতেই খুলছে না, কোনো কথাই বলছে না মেয়েটা, আচ্ছা, কোনো কথাই বলছে না। দাঁতে দাঁত লেগে যাওয়ার মতো। দাঁতে দাঁত মানে চিপে রয়েছে দাঁত, হ্যাঁ ওই দাঁতে দাঁত লেগে যাবে, কোনো কথা বলছে না। ও হাঁটছে, ওকে হাত ধরে নিয়ে যাচ্ছেন টেনে, ও যাচ্ছে, ও হাঁটছে, বসছে, কিন্তু ও তাকাচ্ছে না, ওর চোখের পর্দা খুলছেই না, তাকাচ্ছে না, কথাও বলছে না। কথাও বলছে না কোনো। ডাক্তার দেখিয়ে নিয়ে এলো, ডাক্তারও ধরতে পারছে না, ও টেস্ট করিয়েছে, কিছুতেই কিছু ধরা পড়ছে না। হুম, এবার ছেলেরা বাধ্য হয়ে ওকে নিয়ে বাপের বাড়ি চলে যায়। বাপের বাড়ি যাওয়ার সময় যখন যায়, ওর মা, মেয়েটার মা বলে কি, এটা কোনো শরীর খারাপ মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে আমার মেয়ে না স্বাভাবিক নেই। তখন বাড়ির সবাই ভাবে ভূতে ধরেছে, ভূতে ধরেছে। এমনি কি হয় বলতো, নতুন যারা বিয়ে করে ওদের গায়ে একটা হলুদের গন্ধ থাকে, স্বামী স্ত্রী দুজনেরই, বিশেষ করে মেয়েরা তো একটু সূক্ষ্ম হয়। কোনো রকম হাওয়া বাতাস লাগলে না নতুন বউয়ের উপর এফেক্ট পড়ে। এই জন্য একদম। সবসময় দেখবি নতুন বউকে একা ছাড়ে না, একা ছাড়ে না। 1 বছর তো ছাড়েই না। তো ও যেহেতু নিউলি ম্যারিড ছিল, তো ভাবলো যে হাওয়া বাতাস লেগেছে, তো এই ঠাকুর বাড়ি গিয়ে ঝাড়ফুঁক করালো। ওদের পাড়ার একটা বাড়িতে, যেখানে সবার হয় না, আমাদের বাড়ির আশেপাশে থাকে দেখবি ঠাকুর বাড়ি, ভর আসে, ছাড়াতে যায় সবাই। ঝাড়াতে একদম, যায়, একদম। ওকে ঝাড়াতে নিয়ে যায়। ও মন্দিরের সিঁড়িতে পাটা দিয়েছে, জাস্ট পাটা ফেলেছে, মেয়েটা ছিটকে পিছনে পড়ে গেছে। মানে ওই মন্দিরেও ঢুকতে পারেনি, মানে কিছু তো একটা নেগেটিভ এনার্জি। ওর মধ্যে নেগেটিভ এনার্জি ছিল, ও ছিটকে বেরিয়ে এসছে। তখনও কথা বলেছে, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। তখনও মুখটা খুলেছে। তখন চোখ খোলেনি, কিন্তু এই চোখ বন্ধ। ঘটনাটা কালী পুজোর দিন থেকে আজকে 4 দিন হয়ে গেছে ও চোখ খোলেনি। আচ্ছা, ও 4 দিন চোখই খোলেনি। সবাই ভয় পাচ্ছে, মেয়েটার মা কাঁদছে, কি একটা মাত্র মেয়ে, ঠিক আছে, হাজবেন্ড যে, সেও তোর মানসিক দিক থেকে একটু ভেঙে গেছে। হুম, স্বাভাবিক। তো কি হয়েছে, ওরকম ছিটকে পড়ে গেছে যখন, তখন বুঝতে পেরেছে পিছনে একটা দেওয়াল ছিল মন্দিরের বাইরে, ও এক লাফে দেওয়ালটা পেরিয়ে গেছে। এমন না যে স্টেপ বাই স্টেপ উঠেছে ও এক ধরেছে। লাফে? এক লাফে, তাও পাঁচিলটা তোর অনেক বড়, একটা বাড়ির উঁচু পাঁচিল। মানে এরকম পাঁচিল আছে, পাঁচিল থেকে উড়ে গিয়ে মানে এখান থেকে শুয়েছিল, ফট করে দাঁড়িয়ে রানিং ওপরে, বাগানে মানে লাফ দিয়ে আর কি। লাফ মেরে সবাই যখন ওপরে গেছে দেখছে সেন্সলেস হয়ে পড়ে রয়েছে। লাফটাও কিন্তু চোখ বন্ধ করে দিয়েছে, আচ্ছা, চোখ কিন্তু ও খোলেনি। আচ্ছা। তো কি হয়, এবার কি হলো, এবার তোর মানে যে আমার মানে যার থেকে আমি কাহিনীটা শুনেছি, তান্ত্রিক যিনি, তো তার কাছে উনি হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকতো, ওনার চেম্বার আছে বললাম, ওনার চেম্বারে মেয়েটার মা যোগাযোগ করে যে গুরুদেব হয়ে বলেছে যে গুরুদেব বাঁচান, আচ্ছা, খারাপ অবস্থা আমার মেয়ে, বাঁচান। তখন যেহেতু ওদের বাড়ি আসানসোল আর মেয়েটার বাড়ি রানীগঞ্জে, মানে আসানসোলে হচ্ছে যিনি তান্ত্রিক হুম, তার স্ত্রীর বাপের বাড়ি, তো উনি শ্বশুর বাড়ি বেড়াতে এসেছিল। তো উনি যে টুলগুলো ইউজ করে হুম। দেখার জন্য, সেগুলো কিছু নিয়ে আসেনি, উনি শ্বশুর বাড়ি বেড়াতে হ্যাঁ, এসেছিল। স্বাভাবিক, ওগুলো আনবে। এবার রানীগঞ্জ থেকে আসানসোলের ডিস্টেন্স খুব একটা নয়, তো উনি কাছাকাছি। বলে রানীগঞ্জে একটা পার্ক আছে, বলে পার্কে আসো মিট করি আমরা। তো মেয়েটার মা যায়, মেয়েটাকে নিয়ে যায় না, ওই যে তন্ত্র করছেন, তন্ত্র সাধনা, তাদের বাড়ি হচ্ছে তারাপীঠে। আচ্ছা, ওরা বেড়াতে এসছে আসানসোলে। তো এবার দেখা করে, তখন মেয়েটার মা সব ঘটনা বলে, ঘটনা বলার পর সবকিছু শুনে, তো উনি অনেক পাওয়ারফুল তান্ত্রিক যিনি, খুব পাওয়ারফুল। উনি বলছে আপনার মেয়েকে এরকম ভাবে রাখা ঠিক হবে না, খুব শীঘ্রই ওকে তারাপীঠে নিয়ে আসতে হবে, তারাপীঠে নিয়ে আসতে হবে। তো ওরা সেই মুহূর্তে শ্বশুর বাড়ি থেকে উনি ওনার স্ত্রীকে নিয়েও বেরিয়ে যায় তারাপীঠের উদ্দেশ্যে, এবং একদম ডাইরেক্ট তারাপীঠে যায়। আর ওনার শিষ্য যারা, ওনার শিষ্যদেরকে বলেন যে সেই যেসব জিনিসপত্র আমার লাগে ওগুলো নিয়ে চলে আসতে তারাপীঠের শ্মশানে।
ওখানে প্রথমে একটা হোটেলে যায় ওরা, ওখানে এখান থেকে গাড়ি ভাড়া করে মেয়েটাকে নিয়ে, মেয়েটাকে তো আমার ট্রেন নিয়ে যাওয়া যাবে না, না একদম, গাড়ি ভাড়া করে নিয়ে যায়। ঘুমন্ত একটা মানে তখনও চোখ খোলেনি। বন্ধ, ম্যাক্সিমাম 10 দিন মতন বেরিয়ে গেছে, চোখ বন্ধ। ও খাচ্ছে না, এমন কি আশ্চর্য জিনিস, বাথরুমে যাওয়া তো দূরের কথা, ঠিক আছে, ও পটিতে পর্যন্ত যায়নি 10 দিন, 10 দিন। যখন থেকে আর কি ওরকম সিমটমসটা এসছে। ও জল খায় না, মানে খাওয়াবে কি করে লোকে, দাঁতে দাঁত লেগে গেছে। দাঁতে দাঁত লেগে গেছে, তো মানে দাঁত পুরো চিপে রয়েছে, একদম বন্ধ। সাইড দিয়ে তো চামচ দিয়ে ঢোকালে বেরিয়ে যাচ্ছে, কোনো ইয়ে হচ্ছে না, এত বাজে অবস্থা। তারপর ওদেরকে মানে immediately- একটা পাওয়ারফুল এন্টিটি ভর করেছিল আর কি। হ্যাঁ। মানে সোজা কথা বলতে গেলে একটা কিছু ক্রিয়া করা হয়েছে ওর। হ্যাঁ, ওর ওপর ক্রিয়া করা হয়েছে। তো কি হয়েছে, ওকে নিয়ে তারাপীঠে যাওয়া হয়। ওই হোটেল রুমে ওকে প্রথমে শুয়ে দেওয়া হয় টান টান করে। এবার টান টান করে শুয়ে দেওয়ার পর তিনি তান্ত্রিক একটু কি মানে পবিত্র জল ছেটায়, ঠিক আচ্ছা। আছে? পবিত্র জল ছেটানোর পর মেয়েটা হট করে কথা বলতে শুরু করে দেয়, হাত পা নাড়াতে শুরু করে দেয়। ওকে আটকে রাখা যাচ্ছে না, তো উনি জানতো সেরকম হবে। তো উনি ওনার 4 জন শিষ্যকেও নিয়ে এসেছিল নিজের সাথে। হুম। আমি আগেই বললাম শিষ্যদেরকে তারাপীঠে যেতে বলেছিলাম। 4 জন 2 হাত 2 পা ধরে রয়েছে, হুম। ও ছটফট করছে, ঠিক আছে? আচ্ছা। মানে একটা আটকে রাখা মানুষের উপর যাচ্ছে। গরম জল ঢেলে দিয়ে মানুষ এরকম ছটফট করবে, ওরকম করছে। মানে ওর কি হচ্ছে, মানে একটা রোগ আছে না, ধনুক আকৃতি না কি বলে, হ্যাঁ, ধনুক বেঁকে যায় হালকা। বেঁকে যায় মানুষ। হুম। ওকে সোজা রাখতে পারছে না, শরীরটা পুরো গুটিয়ে যায়, ধনুকের মতন বেঁকে আসছে, মেয়েটার শরীরটা পুরো এরকম বেঁকে যাচ্ছে। আচ্ছা। এসব দেখে তান্ত্রিক যিনি ছিলেন তিনি বলছে কি, আপনার মেয়েকে কিছুতেই রাখা যাবে না, ওকে আচ্ছা। তাড়াতাড়ি শ্মশানে গিয়ে যেতে হবে, তারাপীঠ শ্মশানে নিয়ে যেতে হবে। এমন হয় তোর ইয়ে থাকে, কিছু কিছু জায়গার অনেক কাজ থাকে, একদমই, তার মধ্যে তো তারাপীঠ শ্মশান তো তারাপীঠ শ্মশান বলতে গেলে তন্ত্র সাধনার জন্য একটা মাস্ট বড় জায়গা, ঠিক আছে? এদিকে তারাপীঠ শ্মশান আছে, কামাখ্যা আছে, হ্যাঁ, কামাখ্যা, এদিকে তারাপীঠ, বেনারসের মণিকর্ণিকা ঘাট আছে। হ্যাঁ, এইসব জায়গাগুলো এইসব জায়গায় সব তন্ত্র সাধনা সবকিছু হয়ে থাকে আর কি। তো বেসিক্যালি কি হয়, ওকে নিয়ে যায়, এবার ওখানে যায় শ্মশানে, ওখানে নিয়ে গিয়ে শোয়ানো হয়। মানে শোয়ানোর পর ওর মাথায় মহাযজ্ঞের ছাই দেওয়া হয়, তখনও মুখ খোলে, ছাড় বলে চিল্লায়, চিৎকার করে ছাড় বলে জোরে করে চিল্লায় যে আমাকে ছাড়, আমাকে ছাড়। সেকেন্ড বার আবার যখন ছাইটা দেয়, কপালে এরকম দেয়, তখন বলে মা আমায় ওরা কাটছে, কাটছে। কাটছে। মা আমাকে ওরা কাটছে। তখন তান্ত্রিক যিনি বলছে কি, আমরা তোর থেকে দূরে দাঁড়িয়ে আছি, তোকে কে কাটছে? বলছে ওরা আমায় কাটছে, সুতো দিয়ে কাটছে। সুতো দিয়ে? হ্যাঁ, ওরা আমায় কাটছে, সুতো দিয়ে কাটছে। আপন মানুষ তারা আপন সুতোয় কাটছে। তখন বুঝতে পারে, মানে যিনি তান্ত্রিক তিনি আগে থেকেই বুঝে গেছিল যেগুলো কে করছে, কারা করাচ্ছে। মানে ওনার দিব্য দৃষ্টি উনি আছে আর কি। চেয়েছিল, হ্যাঁ, উনি চেয়েছিল দিব্য দৃষ্টি না, মানে যে অ্যাক্টিভিটি গুলো করে আসছে না, একটা এক্সপিরিয়েন্স হয়ে যায় মানুষের যে কারা করতে পারে, প্রতিবেশী না নিজের লোক না বন্ধু, ঠিক আছে, হয়। তো ওরা আমায় কাটছে। তখন ব্যাপারটা হয়েছিল কি, মেয়েটা যখন ওর মাসি শাশুড়ি বাড়িতে পুজোয় বসেছিল না, হুম। ওর মাসি শাশুড়ি ওর নতুন শাড়ি থেকে সুতো বার করেছে, আচ্ছা। সুতো বার করেছে, ওই শাড়ির সুতোটা দিয়ে। মানে এইসব সব অ্যাক্টিভিটি ওদের মা আর মাসি মিলেই করেছে? একদম। আচ্ছা। ওর মা যে ভালোবেসে নিয়ে এসেছিল ওটা একদমই নয়। মানে কি করে মানুষ, ওই ফুটফুটে একটা মেয়ে, সবে নতুন বিয়ে করেছে, কলেজে ভর্তি হবে, এখনো হয়নি, এইচএস একদম। কমপ্লিট করেছে, সেই রকম কতই বা বয়স, আমাদের থেকে একটু বড়, 18-19। 18-19। তো ওই একটা মেয়ের জীবন নরকের মতন করে দিয়েছে, এটা মৃত্যু যন্ত্রণা থেকে কম কি? একদমই একদমই। ঠিক আছে। যখন বলছে ওরা আমায় কাটছে, এই কথাটা বলার পর মেয়েটার কিরকম যেন হয়ে গেল, ওর যে বেঁকে আসছিল না, একদম নর্মাল একটা ফর্মে চলে এলো, ঠিক আছে, সব শান্ত হয়ে গেল। সব ঠান্ডা, হঠাৎ সব চুপচাপ। ব্যাপারটা হয়েছিল কি, ওই যে বললাম ওর মাসি শাশুড়ি সূত্রটা নিয়েছিল, তন্ত্রবিদ্যা করার যে পুতুলগুলো হয়, একদম। আটা দিয়ে করে, ছাই ভস্য, তার মধ্যে ঠিক আছে পেঁচার চুল, ঠিক আছে, বাঘের মল, এইসব দিয়ে করে। এবার কি হয়েছে, ওটার মধ্যে সুতোটাকে পেঁচিয়েছে, মানে ওই কাপড়ের সুতোটাকে? পেঁচিয়েছে। আচ্ছা। পেঁচানোর পর
চোখ দুটোতে, পুতুলের চোখ দুটোতে আচ্ছা। পেরেক ঢুকিয়ে দিয়েছে, দুটো চোখে পেরেক পুঁতে দিয়েছে। আচ্ছা, এবার ওরা ওখানে যেসব নেগেটিভ অ্যাক্টিভিটি গুলো করেছে মানে ওই মেয়েটার নামে পুতুলটা বানানো হয়েছে। হ্যাঁ, মেয়েটাকে শেষ করে দেওয়ার জন্য পুতুলটাকে তৈরি করা হয়েছে। আর ওর নতুন এরকম পুতুল ওদের কাছে তৈরি করাই থাকে। আচ্ছা, ধর তোকে ওরা বশ করবে বা তোর ক্ষতি করবে, তোর মাথার চুল ওই পুতুলটাকে জড়ালো, তোর জামা কাপড়ের অংশ, হ্যাঁ, কোনো কিছু একটা অংশ তোর জড়িয়ে দেবে। নখ, ঠিক আছে, তোর ফেলা থুতু, ঠিক আছে। তো এই জন্যই দেখি বাড়ির বড়রা বলে না, যেখানে সেখানে থুতু ফেলবি না, একদমই, একদম। ঠিক আছে। এগুলোর পিছনে এগুলো হচ্ছে বড় বড় কারণ, ঠিক আছে। তুই চিনিস না তাদেরকে, কিন্তু কিছু কিছু মানুষ কি বলতো, কোনো না কোনো মানুষের বলি দিতে চায়। অচেনা কেউ দেখছে দূর থেকে থুতু ফেলছে, ওখান থেকে ফট করে নিয়ে চলে আসবে, তুই বুঝতেও পারবি না, তোর ক্ষতি করে দেবে। তোর সাথে কিন্তু তার পার্সোনাল কোনো শত্রুতা নেই, কিন্তু তারা নিজেদেরকে ভালো রাখার জন্য তোর ক্ষতি করবে, নিজের শক্তি বাড়ানোর জন্য। নিজের শক্তি বাড়ানোর জন্য। একদম, একদম। তো যেগুলো আমরা বইতে দেখে এসেছি, পুরোনো বই, এগুলো সত্যি হয়, দেখো, বলতে গেলে পজিটিভ থাকলে নেগেটিভ থাকবেই। থাকবেই, ঠিক আছে। আর একটা দুনিয়াতে কখনোই কেউ মানে সব ভালো মানুষ থাকবে না, তাহলে দুনিয়াটাই চলবে না। তো কি হয়েছে, ওই পুতুলটা দুটো চোখে পেরেক ঢুকিয়ে দিয়েছিল। এবার হট করে না, ওই চোখে পেরেক ঢুকিয়েছে, ওই কারণেই চোখটা খুলতে পারিনি। এবার কি হয়েছে, ফট করে চিল্লে উঠলো মেয়েটা। তো কথাটা কিন্তু মেয়েটা বলছিল না, আচ্ছা, অপোজিট সাইডে, মানে ওর শাশুড়ি যেই তান্ত্রিকটাকে দিয়ে ওকে এরকম ক্রিয়াগুলো করিয়েছিল। করিয়েছিল, সেই তান্ত্রিকটা বলছে তোরা হাজার চাইলেও মেয়েটাকে বাঁচাতে পারবি না, ওকে শেষ করে দেবো আমি, আচ্ছা, ওকে শেষ করে দেবো। মানে খুবই একটা পাওয়ারফুল তান্ত্রিক। ওই তান্ত্রিক প্রচুর পাওয়ারফুল, প্রচুর, মানে মানে যেই তান্ত্রিক মেয়েটাকে বাঁচাচ্ছে, তারাপীঠের যে সাধক, তার থেকে 3 গুণ বেশি পাওয়ারফুল। আর প্রচুর পুরনো সন্ন্যাসী উনি, ঠিক আছে। উনি চাইলে কিন্তু ওনার যে শক্তি ভালো কাজেও ব্যবহার করতে পারে, একদম। কিন্তু উনি পয়সা, এক গাদা পয়সা দিয়ে পয়সায় মানুষকে সবকিছু করে। লাখ লাখ টাকার উপর ওর শাশুড়িটা দিয়েছে ওই তান্ত্রিককে বৌমাকে শেষ করে দেওয়ার জন্য। তো কি হয়, আমাদের যে মানে মেয়েটা, ওর নাম সহেলি। তো তো মেয়েটার নাম সহেলি, হ্যাঁ, আর ছেলেটার নাম যে হাজবেন্ড ছিল ইন্দ্রজিৎ হাজবেন্ডের নাম, আর নতুন বউটার নাম সহেলি। তো ওদের সাথে এই ঘটনাটা ঘটছে। তো এবার হয়েছে কি, ও যখন বলছে আমাকে কাটছে, তখন যখন তান্ত্রিকটা ওই দিক থেকে বললো যে তোরা পারবি না ওকে বাঁচাতে, তো মানে মেয়েটার মুখ থেকে বলছে। হ্যাঁ, মেয়েটার মুখ থেকে বলানো করাচ্ছে, মেয়েটা বলছে কিন্তু মেয়েটা বলছে না, বুঝতে পারছিস তো। এবার কি হয়েছে, তোর আমাদের যিনি তান্ত্রিক, তিনি বলছেন যে আমি তোর চোখ দেখতে চাই, আমি তোর চোখ দেখতে মানে যে ঠিক করছে। হ্যাঁ, আচ্ছা, দেখবি যারা মাইন্ড রিডার আছে, মাইন্ড রিড করে, তারা চোখের দিকেই চোখ দেখে তাকায়। আগে। কারণ মানুষের চোখ দেখেই সব বের বলা যায়। একদম। তো যেহেতু ওর চোখ খুলছেই না, আজকে 12-15 দিন হয়ে গেছে, এবার ও ফট করে চোখ খুললো, লাল চোখ আর রক্ত বেরিয়ে গেল। রক্ত বেরিয়ে গেল। তোর চোখে যদি ব্রেক ঢোকানো হয়, ঢোকানোর সময় একটা যন্ত্রণা, বের করার সময় একটা যন্ত্রণা। আমি আগেই বলেছি যে পুতুলটার মধ্যে ব্রেক পেরেক ঢোকানো হয়েছিল একদম। ওই জন্য যখন ও চোখ খোলে তখন রক্ত বেরিয়ে যায়। আচ্ছা, মানে পেরেকটা তুলে নেওয়া হয়েছিল। আর ওটা কোনো মানে মহিলার চোখের মতন ছিল না, আচ্ছা, এটা মহিলা যে আর্দ্র ভাব, মানে সেটা কিছু একটা ছিল। পজেস করলে যেরকম হয় হ্যাঁ, আর কি। হ্যাঁ। তো এরকম ছিল। আর তখন ও আবার বেঁকতে শুরু করলো, ও বডি আবার আবার বেঁকে বেঁকতে গেছে। শুরু করলো। আচ্ছা, এবার ওকে আর নানা রকম জল ছিটিয়ে, তাবিজ মাবিজ দিয়ে ওখান থেকে নর্মাল করা হয়। ফট করে মেয়েটা বলে কি, মেয়েটা বলছে কি হচ্ছে আমার সাথে, মানে ওর তো এগুলো তো মনে নেই, কিন্তু ফিল করতে পেরেছে। আচ্ছা, এবার ও ফট করে বলছে কি কি হচ্ছে এগুলো, দিয়ে মেয়েটা সেন্সলেস হয়ে যায়। তো ওকে বাড়িতে নিয়ে আসে, তো সবকিছু স্বাভাবিক হয়ে যায়। এবার স্বাভাবিক হয়ে যায়, ওই সাধুটা মানে ওই যে খারাপ খারাপ তান্ত্রিকটা, তান্ত্রিকটা ও এতটাই পাওয়ারফুল ছিল যে ও এটাও জেনে গেছিল যে কাকে দিয়ে কাজটা করাচ্ছে। মানে কাকে দিয়ে ঠিক করাচ্ছে। ও নাম্বার জোগাড় করে ফোন করে আমাদের এই তান্ত্রিককে, আমাদের যিনি ভালো তান্ত্রিক, তাকে ওই তন্ত্র সাধনা করার ওই খারাপ লোকটা ফোন করে বলে কি তুই ওকে বাঁচাতে পারবি না। তখন তো উনি অবাক হয়ে গেল যে আমাকে জানলো কি যে আমি করাচ্ছি। হ্যাঁ, একদমই। হ্যাঁ, ধর তোকে কেউ এরকম কিছু করলো, ঠিক আছে, এবার ধর
আমি তোকে বাঁচাচ্ছি, হুম আমি কিন্তু বলতে পারবো না তোকে কোন সাধুটা করেছে এক্সাক্ট, হুম কিন্তু ওই সাধুটার পক্ষেও বোঝা সম্ভব না যে আমি তো ভালো করছি, কিন্তু ওনার এতটাই পাওয়ার, উনি বুঝে গেছিল যে আমি এসে। তো এমন হয়েছে উনি জেনে গেছে, উনি ভয় পেয়ে গেছে, তুই তুই তো করি ডাইরেক্ট, তুই পারবি না বাঁচাতে। তখন উনিও বলছেন যে আমিও দেখি তুই কত কি করতে পারিস। তো এরকম হঠাৎ মানে দুজনের মধ্যে একটা হ্যাঁ। ঝগড়া সৃষ্টি। এবার আমাবস্যা এলো, এবার মেয়েটাকে না উনি কবজ দিয়ে বাপের বাড়িতে রেখে দিয়েছে। তো ছেলেটাকে বলেছিল, মানে ইন্দ্রজিৎকে বলেছিল যে তুমি তোমার স্ত্রীকে নিয়ে তোমার বাড়িতে আর যাবে না, তোমার মা বাবার কাছে যাবে না, সবটাই তো জেনে গেলে ওর ক্ষতি হতে পারে, তুমি আবার বাড়ি ভাড়া খোঁজো, নিয়ে যাও। বলছি কি এই আমি এখন তো সম্ভব না, আমি আমার সবকিছু বাড়িতে রেখে দিয়েছি আর আমি ভাড়া বাড়ি ছেড়ে দিয়েছি, আচ্ছা, এবার তাহলে তুমি ওকে নিজের বাপের বাড়িতে রেখে দাও। মেয়েটার বাপের ছেলেটা তো জানতে পেরেছিল মানে যে ইন্দ্রজিৎ ছিল যে ওর মাই করেছে হ্যাঁ জিনিসটা, ও সব জেনে তো গেছে। জানার পরও কিছু বলেনি ওর মাকে? হ্যাঁ অপমান করেছে, বিচ্ছিরি। এখন যত নিজের মা, আর এগুলো কি হয় তন্ত্রবিদ্যা, টুকটাক, কালা জাদু, এগুলোর এগেনস্টে না কোনো কেস হয় না, একদম। থানায় কোর্টে কোনো রকম কোনো ধারা নেই, ঠিক আছে, এগুলো বিজ্ঞান সম্মত নয় আর আইনও এগুলো মানে না, এর জন্য কোনো কেস হয় না, তো জেলের ব্যাপারও নেই। তো ছেলেটার মায়ের সাথে সম্পর্কটা শেষ করে দেয়, চলে আসে। এর মধ্যে বাবাটা কিন্তু কোনো কিছুর মধ্যে ইনভলভ নেই, ঠিক আছে, বাবা ইনভলভ নেই এর মধ্যে, এতক্ষণ পর্যন্ত ইনভলভ ছিল না। তো এবার কি হয়, ও বাপের বাড়িতে থাকতে শুরু করে আর ও কলকাতায় কাজ করে, টাকা পয়সাকে জোগাড় করে একটা বাড়ি ভাড়া নেবে, তখন ও কলকাতায় চলে যায় ছেলেটা, আর বাপের বাড়িতে মা বাবার কাছে মেয়েটা থাকে। তো এবার একদিন হঠাৎ করে মানে যেই মানে ম্যারেড কাপল ছিল, মানে আমাদের ওই তান্ত্রিকের স্ত্রী যারা ভালো আসলে, তাদের কাছে মেয়েটার মা ফোন করে, আচ্ছা, গুরুদেব ও তো কোনো কবচ রাখতে চাইছে না শরীরে, খুলে দিয়েছে কবরটা? খুলে দিচ্ছে, ওর মধ্যে থেকে এনার্জি পাওয়া, মানে ওই নেগেটিভ এনার্জিটা কিন্তু যায়নি পুরোপুরি। হ্যাঁ, নেগেটিভ এনার্জি না গেলে আর ওটা আমি তো কবজ প্রথমেই রাখতে বলেছি, চায় না অনেকেই। প্রথমেই বলেছি যে ওটা প্রচুর স্ট্রং, ওই পাওয়ারটা প্রচুর স্ট্রং, আমাদের তান্ত্রিকের থেকে অনেক বেশি 3 গুণ। তো নেগেটিভ এনার্জিটা ওর কাছ থেকে যাচ্ছে না। এবার ও না দাঁতে করে কবচটা চিবিয়েছে, কি হচ্ছে? চিবাচ্ছে। এবার ওই কবচটা কি ছিল, ধর তোকে দিয়েছে, তুই ছাড়া ওটা কেউ ছুলে ওটা নষ্ট হয়ে যাবে। মানে বাড়ির ফ্যামিলি কেউ ছুতে পারে না? শুধু মা, শুধু মা, আচ্ছা, মা ছুতে পারবে আর কেউ ছুতে পারবে না, তাহলে ওটা নষ্ট হয়ে যাবে। মেয়েটা কি করেছে, চান করতে গেছে, বাথরুমে খুলে রেখে দিয়েছে, র্যাশ বেরিয়ে যাচ্ছে ওর যেখানে পড়েছে। কিছু কিছু জনের সাথে দেখবি সোনার উপর পড়লে র্যাশ বেরিয়ে যায়, অ্যালার্জি থাকে। তো উনি জিজ্ঞাসা করছে আপনি লাল কারে দিয়েছিলেন তো মাদুলিটা? বলছে হ্যাঁ আমি তো কারে দিয়েছি। বলছে কার তো আসলে আমাদের সুতোরই, মানে তো ওটা তো অ্যালার্জি হওয়ার কথা না। বলছে ও রাখতে চাইছে না, ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে। আসলে ও তো আর ফেলছে না, ওর ভিতরে যে নেগেটিভ এনার্জিটা আছে সেটা ফেলে দিচ্ছে। একদম। যে গুরুদেব বলে কি যে ওটার ভিতরে কোনো মাল মেটেরিয়াল আছে, মানে যেগুলো দেয় ফুল ঠুল হ্যাঁ। ওগুলো আছে। বলছে একটু একটু আছে, বলছে নাই মামার থেকে কানা মামা ভালো, যেইটুকু আছে সেইটুকুই পরিয়ে দিন। তারপরে কিছুক্ষণ পর ফোন করে বলছে কি এখন কোথায় ফেলে দিয়েছো তার খুঁজে পাচ্ছে না। বুঝতে পারছে না। সেই যে কবচটা খুললো তারপর থেকে শুরু হয়ে গেল ওর আবার সেম আগের প্রেম। মতো। মেয়েটা ওর মায়ের সাথে ঘুমোচ্ছে রাত্রিবেলা, রাত 3:30 বাজে। মেয়েটার মাটা হঠাৎ ওপর দিকে তাকিয়ে চোখ খুলেছে, দেখছে সিলিং ফ্যানের ওপর মেয়েটা বসে রয়েছে। বসে রয়েছে সিলিং ফ্যানের ওপর মেয়েটা বসে রয়েছে। কিভাবে? আমাদের হয় কি, আমাদের যে আত্মা, আমাদের তো শরীরের ভার হয়, আত্মার তো কোনো ওয়েট হয় না। একদম। ওর মাঝে মানে ওর শরীরের ওয়েটটাই 0 হয়ে গেছে। নাহলে একটা ফ্যানের প্লেটের ওপর একটা অত বড় একটা মেয়ে কি করে বসে থাকে? কি করে বসে থাকে? একটা বাচ্চাকে বসানো মানে পাখাটা খুলে পড়ে যেতে পারে। খুলে পড়ে যাবে একদম। আর এমন ভাবে রয়েছে পাখাটা, মানে পাখাটা খুলে যদি পড়তো ওর মা অন স্পট মারা যেত। ওরকম উপর থেকে যদি পড়তো ওর মাকে তো মারা যেত। পাখার ব্লেডের ওপর বসে যে রডটা থাকে ওটা একদম জড়িয়ে ধরে মেয়েটা বসে রয়েছে। তো মেয়েটা প্রথমে ভাবেইনি ওটা ওর মেয়ে, উপরে তাকিয়ে মা চিল্লে উঠেছে। বাবা ঘর থেকে এসে দেখে মেয়েটা ওরকম, কিভাবে নামাবে, দিয়ে পাশে ক্লাব আছে, ক্লাব থেকে ছেলেরা আসে, ছেলেরা নামায়, নামিয়ে খাটের সাথে বেঁধে রাখে মেয়েটাকে। দিয়ে ওর মা নিচে ঘুমায়, মেয়েটা উঠে পর মা যখন সকালবেলা ঘুম থেকে করে দেখে দড়ি ছিঁড়ে মেয়ে নেই ঘরে।
মেয়ে নেই ঘরে, দরজা খোলা, মেয়ে বেরিয়ে গেছে। পাগলের মতন রাস্তা দিয়ে দৌড়াচ্ছে মেয়েটা, এই মাথা থেকে ওই মাথা, এই মাথা থেকে ওই মাথা। তুই ওখানে পাড়া প্রতিবেশী সব ধরে নিয়ে এসে রাখে ঘরে। এখন একটা মানুষকে কত নজরে রাখবে? বাড়িতে স্বাভাবিক 3টে কথা। মানুষ, বাবা মা আর মেয়ে, কতক্ষণই বা ধরে রাখবে ওকে? একদিন এমন হয়েছে, দুপুরবেলা খেয়ে উঠেছে, ভর্তি কলসি মেয়েটা দাঁতে করে নিয়ে, কলসিটা দাঁতে নিয়ে, আচ্ছা, ঠিক আছে, দুটো হাত এরকম ছড়িয়ে কলসিটা দাঁতে নিয়ে হেঁটে বেড়াচ্ছে সারা উঠোন, জল ভর্তি বড় কলসি, পিতলের কলসি, আচ্ছা। ঠিক আছে, পিতল না কাঁসারের কলসি হয়, জল ভর্তি বড় কলসি দাঁতে চিপে নিয়ে হাঁটছে মাঠে। মানে এতটাই পাওয়ারফুল ছিল। এতটাই পাওয়ার হচ্ছে। এবার হয়েছে কি, ওইদিকে যে খারাপ সাধুটা ছিল তান্ত্রিক, উনি তো ওনাকে গুরুদেবকে থ্রেট দিয়েছে, ওনাকে বিছানায় ফেলে দেবে যাতে ভালো না করতে পারে। এবার ওইদিকে যে হাজব্যান্ড ওয়াইফ আছে, একদিন দুপুরবেলা হঠাৎ উনি খেয়ে দিয়ে উঠে লাঞ্চ কমপ্লিট করে বসে রয়েছে, দাঁড়িয়েছে ঘরে গিয়ে শোবে বলে। ওনার ওয়াইফ ওনাকে মানে খাওয়ার থালা বাসন গুছিয়ে নিয়ে রান্নাঘরে রাখতে গেছে, পিছন একটা ধপ করে আওয়াজ হলো, পিছন ঘুরে দেখে ওনার হাজবেন্ড দাঁড়িয়ে থেকে পড়ে গেছে। দাঁড়িয়ে থেকে পড়ে মানে গেছে। আমরা কি, যদি আমরা সেন্সলেস হই, আমরা প্রথমে একটু নিচু হই, দিয়ে পড়ি, দাঁড়িয়ে থেকে মানে স্ট্রেট পড়ে গেছে আর কি। স্ট্রেট পড়ে গেছে, পড়ে গিয়ে সেন্সলেস হয়ে গেছে। ওনার ওয়াইফ এত ভয় পেয়ে গেছিল না, যে সেদিনকে ভাগ্যক্রমে ওনার বাবা বাড়িতে ছিল, আচ্ছা, ওনার ওয়াইফের মানে ওনার শ্বশুর, ওই গুরুদেবের শ্বশুর বাড়িতেই ছিল। মেয়েটা বাবাকে নিয়ে আসে, ওর বাবাকে পাশের ঘরে রাখে, ওর বাবা এসে দেখে পালস পাচ্ছে না। পালস পাচ্ছে না। এরকম বিয়ে হয় কি, মেয়েটার বাবা মানে ওই ওনার শ্বশুর বলে জল নিয়ে আয়। ওনার ওয়াইফ এত ঘাবড়ে গেছে, জল নিয়ে এসে ওনাকে পুরো ঢেলে দিয়েছে। মাথার হাত উপরে। পা কাঁপছে। ওনার স্বামী বলে কথা, ঠিক আছে। স্বাভাবিক কথা। ওনার বাবা যে তোকে তো আমি জল ছিটাতে বললাম, যে বলছে বাবা আমার কাজ করছে। হসপিটালে নিয়ে যায়, 18,000 টাকা টেস্ট হয়, 18 থেকে 19,000 টাকা টেস্ট হয়, মাথাটা ফুলে যায় আলুর মতো। ডাক্তার কোনো রোগ ধরতেই পারছে না। ডাক্তার বলছে এরকম কি ওনার মিলিটারি আছে? বলছে না, ওনার কিচ্ছু নেই। আচ্ছা, এরকম হয়, উনি 4 দিন বিছানায় পড়ে থাকে। মানে ওনার ওপরেও তন্ত্রবিদ্যা করেছে, ওই তান্ত্রিকের ওপরেও উনি তন্ত্রবিদ্যা করেছে। এটা কন্টিনিউ হতে থাকে, 6 মাস পর পর হতে থাকে, মঙ্গলবারের দিন করে। এটা উনি নোটিস করেনি, ওনার ওয়াইফ নোটিস করছে যে এরকম হলে রোজ হবে, যখন তখন হবে। 6 মাসের মাথায় মাথায় হচ্ছে, তাও আবার মঙ্গলবার করেই হচ্ছে। তখন ওরা বুঝতে পারে, এবার উনি যে তান্ত্রিক, ওনারও তো গুরুদেব আছে। একদম। তো ওনার ওয়াইফ আর উনি যায় গুরুদেবের কাছে, গুরুদেব ওনাকে জল পুরো ঢাল পুরো দেয়, মাদুলি করে দেয়, তারপর উনি সুস্থ হয়। এবার উনি ওই নাম্বারে ফোন করে বলে কি, ওই নাম্বার থেকে আবার ফোন করে, কি রে তুই বেঁচে গেলি কি করে? আমি যা করেছিলাম তোর তো বাঁচার কথা না। মানে আবার ওই যে খারাপ কাজটা করেছিল সে ফোন করেছিল। সে ওই ভালো তান্ত্রিককে ফোন করে বলছে কি, তোর তো বাঁচার কথা না, আমিও তোকে মেরে ফেলবো। বলছে এবার আমিও দেখি, আমিও নিজের সবটা দিয়ে লড়বো। এবার ওটা আমার ক্লায়েন্টের ব্যাপার না, এটাকে আমি নিজের ব্যক্তিগত ভাবে নিলাম। এবার তুই জিতিস না আমি জিতে দেখি, এবার দুজনের মধ্যে মানে তর্কাতর্কি। এবার কি করেছে, লাস্ট স্টেজ তন্ত্র মন্ত্র করার, মেয়েটা পুকুরে ঝাঁপ দিয়ে দিয়েছে। পুকুরে ঝাঁপ দিয়ে। মেয়েটা পুকুরে ঝাঁপ, এক দৌড়ে পুকুরে ঝাঁপ দিয়ে দিয়েছে ঘর থেকে বেরিয়ে। আচ্ছা, কেউ ওর সাথে দৌড়ে পারছে না, কেউ দৌড়ে পারছে না। আর যেদিনকে পুকুরে ঝাঁপ দিয়েছে সেদিনকে কলকাতা থেকে ইন্দ্রজিৎ এসছে, মানে ওর হাজবেন্ড এসছে, আচ্ছা। দৌড়ে পারছে না ওর সাথে, ও এক লাফ দিয়ে পুকুরে। তখন ভাগ্যবশত পাড়ার ছেলেরা পুকুরে স্নান করছিল, ওকে তুলে নিয়ে আসে। ও সেই পাঠা কাটার সময় যেমন ছটফট ছটফট করে না, ওরকম ছটফট ছটফট করছে, ওর চোখ দিয়ে রক্তের কান্না বেরোচ্ছে, চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে, ঝল ঝল করে রক্ত বেরিয়ে যাচ্ছে, সারা কাপড়ে রক্ত রক্ত, মানে চোখ দিয়ে এত রক্ত বেরোচ্ছে। মানে ও কন্টিনিউ মানে ওখানে পেরেক ওর চোখে ঢোকাচ্ছে আর বার করছে, ওই পুতুলটার চোখ থেকে, যে পুতুলটা ছিল ডলটা, ওটার মধ্যে পেরেক ঢোকাচ্ছে বের করছে। আর ওর মানে চোখ মানুষ দিয়ে রক্ত বেরোচ্ছে। কতটা নৃশংস হলে এসব করতে পারে? মেয়েটার বয়স কত, সেটাই। মেয়েটার কত মানে আমাদের বয়স, আমাদের থেকে একটু বড় একটা মেয়ের সাথে তো আমার নতুন বিয়ে করেছে, কত স্বপ্ন, যেই চোখ দিয়ে ও এত স্বপ্ন দেখেছে, সেই চোখটা নিয়ে কিভাবে ছিনিমিনি খেলছে শাশুড়ি।
শুধুমাত্র জাতপাত নিয়ে। এগুলো মানা চায়। এটা নিয়ে যদি আইনি ভাবে লড়া যেত তাহলে ফাঁসি হতো শাশুড়ির। একদম। মানে এতটা মানে নৃশংস কি করে মানুষ হতে পারে বলে বোঝানো যাবে না। তো ওদেরকে এরকম অবস্থা দেখে মেয়েটাকে হসপিটালে ভর্তি করা হয়। মেয়েটা রক্ত বেরোচ্ছে, আবার কি চোখ দিয়ে রক্ত বেরোনো বন্ধ হয়ে গেল। বিকেলের পর থেকে মেয়েটা মুখ দিয়ে রক্ত বের করছে, রক্তের আচ্ছা। বমি করছে, মুখ আচ্ছা। দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে। এবার ওকে ওইখানে ভর্তি করা হয় বর্ধমানে একটা প্রাইভেট নার্সিং হোমে ভর্তি করা হয়। তো ওকে ভর্তি করা হয় এরকম পুরো আইসিইউতে রাখে। আইসিইউতে রাখার পর মানে এত সাংঘাতিক অবস্থা হয়েছিল, রক্ত বন্ধ হয়েছিল, সেন্স নেই, পালস ঠিক মতো পাওয়া যাচ্ছে না, শ্বাসকষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে পারছে না। আচ্ছা। মানে ওদের মেয়েটাকে মেরে মেয়েটা আর বাঁচবে না, শেষ অবস্থা হয়েছে, মেয়েটা বাঁচবে না। তখন তান্ত্রিককে মানে ওনাদেরকে ফোন করে, ওই কাপল যে তান্ত্রিক ওরা আসে আবার হসপিটালে। তো বলে হসপিটাল থেকে পারমিশন নেয় যে ওদের কিছু ক্রিয়া করবে নার্সিং হোমে। তো ডাক্তাররা না করবে, যেটা প্রাইভেট নার্সিং হোম, এখানে আমরা কিছু করব না। যদি মেয়েটাকে আইসিইউতে গিয়ে আপনারা কিছু করলেন, ওর যদি প্রাণ চলে যায় সে দায় কে নেবে? তখন মেয়েটার মা মানে সহেলির মা বলে যে কিছু হলে আমার মেয়ের দায়িত্ব আমার, আমি বন্ডে সই করে দিচ্ছি, আমার মেয়েকে বাঁচাতে পারবেন। এটা ডাক্তারদের পক্ষে সম্ভব না, কারণ ডাক্তার না নিজেরাই কোনো রোগই ধরতে পারছে না। এই যে রক্তের বমি করছে, কোনো রোগই ধরতে পারছে না, কোনো রোগই ধরতে পারছে না। এবার তাহলে বলে যে তাহলে আপনাদেরকে সরকারি হসপিটালে ট্রান্সফার করতে হবে। তখন বর্ধমান সরকারি হাসপাতালে, বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে আসা হয় দুজনকে। মানে পুরো সবাই মিলে ওকে নিয়ে চলে আসে। ওখানে পারমিশন নেয়, ওর বালিশের নিচে কিছু রাখে, আবার ওখানে যজ্ঞ ঠজ্ঞ হয়, হসপিটালেই হয়, হসপিটালের মধ্যেই হয়। মানে একটা আলাদা থাকে না নার্সদের, যেগুলো ইউজ করে না ওখানে। খুব মানে যেহেতু যে মানে নার্সটা ছিল ওর কাছে, ওই নার্সটা যেহেতু নিজের চোখ সব দেখেছে। আমার মাঝখানে হয়েছিল কি, আইসিইউ রুমে ফট করে ও সবকিছু ছিঁড়ে ফেলেছিল, যেগুলো দেওয়া থেকে স্লাইন উপর উঠে গেছিল, বডিটা উপরে ভাসছিল, হাওয়ায় ভাসছে বডিটা। নার্সটা দেখে, নার্সটা সেন্সলেস হয়ে গেছিল। নার্সটা, ওটা প্রাইভেট নার্সিং হোমের নার্সটা সরকারি হাসপাতালে গিয়ে বলে, যেহেতু ডাক্তার চেনা বুঝে থাকে, ওই নার্সটা পারমিশন দেয় যে মানে করুক। তো হয় এরকম ওখানে। তারপর মেয়েটাকে কোনো রকম ভাবে বাঁচানো যায়। তার মাঝখানে কি হয়েছে, যখন যজ্ঞ চলছে তখন মেয়েটা বলছে এবার আমি শেষ পেরে কুদবো ওর নাভিতে। একটা মানুষের প্রাণ কিন্তু তার নাভিতেই থাকে, ঠিক আছে? দেখবে মানে তুই দেখেছি, মানে জানিস এটা, যে বাচ্চারা মায়ের গর্ভ থেকে যখন বেরোয় নাড়ি কাটতে হয়, মায়ের নাভির সাথে সন্তানের নাভি যুক্ত থাকে। তো মানুষের প্রাণ কিন্তু নাভিতেই থাকে। ওই নাভিতে যদি পেটটা পুষতো, সেটা যদি তুলে ফেলতো না, তাহলে ওকে বাঁচানো যেত একদম। আস্তে আস্তে ওর পেটের থেকে না কাপড়টা সরতে থাকে, আর নাভিটা বেরিয়ে আসতে থাকে, মেয়েটা উপর দিকে উঠে আসতে থাকে, নাভিটা উল্টে যেতে থাকে, কারণ অনবরত ব্লিডিং হতে থাকে। মানে ওরা পেটটা তখন ঢুকাচ্ছে, কারণ নানা রকম করে মা তারার ফুল দিয়ে অনেক যজ্ঞ ঠজ্ঞ করে, ওই তান্ত্রিক পারেনি, তার গুরুদেবকে আসতে হয়েছে, করে মেয়েটাকে বাঁচানো হয়। এবার বাড়িতে নিয়ে আসা হয়, মানে শেষমেশ বেঁচে গেছিল, এটা বেঁচে যায়। এবার সবকিছু নর্মাল। তো তোর এবার ছেলেটা আলাদা বাড়ি ভাড়া করেছে, শ্বশুর বাড়িতে আর যাবে না। এর মাঝখানে ছেলেটার বাবা, মানে ছেলেটার বাবা তো মাঝখানে নেই, এখানে কোথাও আসেনি। এবার হয়েছে কি, যে তোর ওরা যখন ভাড়া বাড়িতে যায় তখন ওই মানে ওই তান্ত্রিককে ওর ইন্দ্রজিৎ ফোন করে, বলে আমরা নতুন বাড়ি নিয়েছি, আপনি একটু বাস্তুটা দেখে যান। যদিও ভাড়া বাড়ি, তাও একটু বাস্তুর দোষ থাকে না, যেহেতু ও এত ক্রিটিক্যাল একটা কন্ডিশন থেকে বেরিয়েছে। তো যখন যায় বাড়ির ভিটেতে পা রাখা মাত্রই বলে এখানে কে এসেছিল তোর বাড়ি। হ্যাঁ, গুরুদেব বলে, ইন্দ্রজিৎকে বলে তোর বাড়ি থেকে কে এসেছিল? বাবা। বাবাকে আর ঢুকতে দিয়েছিস না? বাবা বললো মেয়েটা হসপিটাল থেকে এসছে, মেয়েটাকে দেখে যাই। বাবা তো এর মাঝখানে কিছু নাম আসেনি, বাবাকে ভালো ভাবলো,
বাবা এসে কি করেছে, বাবা অনেকগুলো জিনিস নিয়ে এসছেন, মুখোশ, আচ্ছা পুরুলিয়ার মুখোশ, আচ্ছা নানা রকম ঘর সাজানোর জিনিস। এবার একটা গন্ধ পাচ্ছেন, তার কিছু একটা গন্ধ পাচ্ছেন যে কিছু একটা পুঁতে রেখে গেছে মাটিতে, মাটিতে পুঁতে রেখে গেছে। পুঁতে রেখে গেছে যাতে নেগেটিভ এনার্জি আসতেই থাকে মেয়েটা। আচ্ছা মেয়েটা এর মাঝখানে কি মেয়েটা স্বাভাবিক যেরকম ছিল কদিন, হঠাৎ করে মেয়েটার মধ্যে আবার চেঞ্জেস দেখা যায়, ঝামেলা করছে, জিনিসপত্র আচ্ছা। ভাঙচুর করছে মেয়েটা, মানে অশান্তি লেগে থাকে ওকে। অশান্তি হচ্ছে। হুম এবার তান্ত্রিকটা বলে আমাকে জিনিসটা খুঁজতে হবে, এবার ওই গন্ধটা তুই আমি পাবো না। একদম। ওরা তন্ত্র সাধনা করে, ওদের নাক ওদের দিয়ে knowledge আলাদা, আছে আর কি। ওদের এক্সপিরিয়েন্স আছে, হুম সব খুঁজে খুঁজে দেখে বারান্দায় মানি প্ল্যান্ট গাছে আচ্ছা। শুয়োরের দাঁত পোতা, শুয়োরের দাঁত। শুয়োরের দাঁত। আচ্ছা তো ওই মানি প্ল্যান্টটা বাবা ছেলেকে দিয়ে গেছে যাতে তোর আর্থিক অবস্থা ভালো হয়। আচ্ছা গাছটাই ছেলের সংসার ভাঙা যায়। শুনে থাকবি মুখোশ দিয়েও কালা জাদু হয়। হুম 3টে মুখোশ দিয়ে গেছিল ঘরে আচ্ছা। টাঙানোর জন্য যাতে সংসারে অশান্তি হতেই থাকে। দাঁতটা দিয়ে গেছিল, ওই দাঁতের মাধ্যমে মেয়েটার শরীরে নেগেটিভ এনার্জি আবার আবার ব্যাক করবে। আবার ইনহ্যান্স হবে। তো উনি প্রথমে বলে যা তোর বাবা দিয়ে গেছে, ওই বাড়ির যা জিনিস আছে সব বাইরে দিন, সব জলে দিয়ে এলো, দাঁতটা নিয়ে গেলেন, তারপর আস্তে আস্তে সব ঠিক হয়। এবার ছেলেটা বাড়িতে যায়, মায়ের বাড়িতে, স্ত্রীকে নিয়ে যায় না, কারণ ওখানে পা দিলে ওর কষ্ট খারাপ হতে পারে। তান্ত্রিকের যে ওয়াইফ, মেয়েটার মানে সহেলির মা বাবা আর ইন্দ্রজিৎ যায় বাড়িতে, গিয়ে বলে মা আমার লজ্জা, তুমি আমার মা। তখন মা কাঁদতে শুরু করে, তুই বাবা এরকম বলে, তোমার একটা মাত্র ছেলে, তুই ফিরে আয় আমার কাছে, ওই মেয়ে ভালো না, আমি যা দেখেছি তোমাকে আমাকে আর কিছু বোঝাতে হবে না, তুমি তো নিজের দিকে কোনো যুক্তি দিওই না, তুমি মরে গেলে পর্যন্ত আমি আসবো না, তোমার একটা মাত্র ছেলে, আমি তোমার মুখাগ্নি পর্যন্ত করবো না, তুমি ত্যায্য পুত্র কি করবা, আমি তোমাকে ত্যাগ করলাম মা, আমি ভুলে গেলাম তুমি আমার মা আছে, ভাববো না। আর বাবা তুমি যেটা করেছো সেটা তোমার শত্রুরাও করবে না, ভালো মুখে পিছনে ছুরিটা তুমি খুব সুন্দর দিয়েছো, তোমাদের দুজনের শেষ পরিণতি তো আমাকে আর কোনোদিনও ফিরে পাবে না। মানে এখন সব ঠিকঠাকই আছে। এখন সব ঠিকঠাক আছে। তুই ভাব মা বাবা কি করে এরকম হতে পারে? সেটাই। মানে নিজের ছেলের সংসারটাও হতে দিল না ঠিক মতো। মানে একটা জাত ধর্ম কি শুধু এই সবকিছুর পিছনে একটাই ঝামেলা, কি ছেলেটা ব্রাহ্মণ, মেয়েটা কাস্ট। তো দর্শকের উদ্দেশ্যে আমার একটাই কথা, যে আমাদের সমাজ অনেকটাই এগিয়েছে, তো এখন জাত পাত ধর্ম নিয়ে দুজন ভালোবাসার মানুষকে আলাদা করা, তো এটা কোনো কথাই না, কোনো যুক্তি, এটা কোনো যুক্তি হয় না এর পিছনে কথা। একদম। তার মধ্যে কি 3 থেকে 4 লাখ টাকা ওর মা ওই তান্ত্রিকটার পিছনে, ওটা যদি উনি যদি নিজের ব্যাংকে রাখতো হয়তো ওনার বুড়ো বয়সে কাজে লাগবে। কি হলো, টাকাটাও জলে গেল, ছেলেও হারালো, আর উপর থেকে কি ছেলেটা ওর মায়ের নামে কেস করেছিল, যেহেতু তন্ত্র সাধনা নিয়ে কোনো কেস হয় না, আমি আগেই বললাম, তো ওর মা কেস করেছিল পুত্রবধূ নির্যাতন, মানসিক ও শারীরিক নির্যাতনে। এবার যদি বলি শত সংসার করেনি, যেই কদিন শ্বশুর বাড়িতে মেয়েটা ছিল সেই কদিন অত্যাচার করেছে, মিথ্যে এলিগেন্স দিয়েছে, ছেলেটা কি বা করবে, মা বাবাকে একটা শাস্তি পাওয়াতে হবেই। তখন ও গিয়ে ওর ওয়াইফকে নিয়ে সহেলি আর ইন্দ্রজিৎ লোকাল থানায় যান, গিয়ে পুত্রবধূ নির্যাতনের একটা কেস, মা বাবার কদিন জেলও হয়েছিল, মানে তো ফাইন টাইনও দিতে হয়েছে। কি এতে কি হয়েছে, জেল বেরিয়ে গেছে। ওই মেয়েটা ফুলের মতন একটা মেয়ে, যে মৃত্যু যন্ত্রণা, চোখ দিয়ে রক্ত, শেষবারের মতন একবার বমি করেছিল, রক্ত বমি করতে করতে মেয়েটা একটা বমি করেছিল, নীল রঙের বমি, নীল রঙের বমি, মেয়েটা নীল বমি করলো, তারপরে মেয়েটা পুরোপুরি সুস্থ হয়ে গেল। ওকে এখনো পর্যন্ত মাধুরী সাধুরী দিয়ে রেখেছে, একটা থাকে না। এর মধ্যে সবথেকে খারাপ বিষয় হচ্ছে মেয়েটা হয়তো কোনোদিনও মা হতে পারবে না, একটা মানুষের পেটের মধ্যে অত কিছু করেছে, সে হয়তো কোনোদিনও মা হতে পারবে না।
মানে এই বিষয়টা হচ্ছে লকডাউনের সময়, তো 2025 চলছে, অনেকগুলো বছর কেটে গেছে। তো মেয়েটা কনসিভ করতে পারেনি, যতবার হয়েছে মিসক্যারেজ হয়েছে। এখনো সময় আছে, দুজনেরই অল্প বয়স ছিল, এখনো অনেক সময় আছে, চান্সটা কম, ডাক্তারও বলেছে কম। তো একটা পরিবার এতটা নৃশংস হলে যে তার ছেলের বিরুদ্ধে বা তার বৌমার বিরুদ্ধে এইরকম একটা জিনিস করতে পারে, খারাপ জিনিস বলতে গেলে, খারাপ বললেও ছোট হয়ে যাবে, এইভাবে যে করতে পারে সত্যি ভাবনার বাইরে। তো চন্দ্রিমা, তোর আজকে এই ঘটনাটা শুনে সত্যি বলছি মন থেকে একটা টাইম পর কি বলবো, কিছু কিছু মানুষের উপর বিশ্বাস উঠে গেল, যে অন্ধের মতো কাউকে বিশ্বাস করতে নেই। একদমই। তো তোর যে ঘটনাটা সত্যি খুব সুন্দর, আমার একটা টাইম পর শুনে কাটা দিয়েছিল গায়ে। তো তুই যে এত টাইমটা কাটালি আজকে এসে, এত গল্প হলো, এত ঘটনা তোর কাছ থেকে শুনলাম, তোর আজকে এই চ্যানেলে পডকাস্টে এসে কেমন লাগবে? আমার খুব ভালো লেগেছে। প্রথম আমি নার্ভাস ছিলাম, বাট সময়ের সাথে সাথে সত্যি বলতে খুব ভালো লেগেছে। কিছু কিছু ঘটনা থাকে যেগুলো কেউ বিশ্বাস করতে চায় না, বাস্তবের সাথে মেলানো যায় না, মেলানো যায় না, একদম। বিশ্বাস করতে চায় না, কিন্তু বিশ্বাস করুন, এটা হয়। ভালো আছে যেখানে, খারাপ সেখানে একদম একদম থাকবেই। আর কলিযুগে সব, এই যুগে সব হয়, সেটাই। এটা সত্য যুগ না যে এখানে শুধু ভালো হতেই থাকবে, ভালো হতেই থাকবে, খারাপ আছে। তো এটাই যে কাউকে বিশ্বাস, এই ঘটনাটা আমাকে এটা বুঝতে মানে সাহায্য করেছে যে কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে। একদম। তোমার সাথে যে খারাপ করে এসছে, হট করে নিজের মানুষরাও খারাপ করতেই পারে। অবশ্যই। একদম। কি বলতো, এই ঘটনাটা থেকে আমরা অনেক কিছু শিক্ষাও পাই। একদমই। তুই কখনোই সবার কাছে ভালো হতে পারবি না। এখানে তুই যদি সবার কাছে ভালো, তুই যার কাছে যাস তার সাথে তো ভালো বন্ধুত্ব, পরিবারের কোনো রিলেটিভদের কাছে গেলি, বন্ধুদের মাঝখানে, অফিস টাইমে বল, যেখানে যাস সবার কাছে তুই ভালো, তার মানে তুই ভালো মানুষ। তুই সেখানেও চুপ ছিলি যেখানে তোর প্রতিবাদ করার দরকার ছিল, যেখানে তোর প্রতিবাদ করার দরকার ছিল সেখানে তুই চুপ ছিলি বলেই তুই আজকে সবার কাছে ভালো। যেমনটা আজকে ইন্দ্রজিৎ করেছে। ইন্দ্রজিৎ এমনই একটা আমাদের গল্পের হিরো বলতে পারিস, যে নিজের মা বাবার বিরুদ্ধে গিয়ে সত্যের পাশে দাঁড়িয়েছে। একদম ঠিক আছে, আজকে যদি ও সাপোর্ট না করতো, শৈলী হয়তো শারীরিক দিক থেকে সুস্থ হয়ে গেছে, ঠিক আছে, মানসিক দিক থেকে রিকভার করতে পারতো না, যদি ওর হাজবেন্ড ওর পাশে না থাকতো। সব থেকে বড় কথা, শৈলী বেঁচেই উঠতে পারতো না, ওই একটা সিচুয়েশন থেকে ওকে রিকভার করা বিশাল ব্যাপার। এখানে আমাদের যিনি তান্ত্রিক ছিলেন, তারও কিন্তু জীবন চলে যেতে পারতো, ওই যে তাকে ফেলে দিল একদম 6 মাস পর পরই। তো উনিও নিজের জীবনটা লাগিয়ে দিয়েছিল। মানে যেরকম দেখ, ওই সন্ন্যাসী মানে ওই সাধুটা কি করলো, একে মারার জন্য উঠে পড়ে রাখলো, পারিনি বাঁচানোর জন্য। আর সব থেকে বড় কথা, যিনি শৈলীকে বাঁচিয়েছেন তিনি একটা টাকাও চার্জ করেননি। তাহলে এর থেকে বোঝা যায় যে আমাদের পৃথিবীর ভারসাম্য ভালো খারাপ মিশিয়েই ব্যালেন্স রয়েছে। ও শৈলীর খারাপ করার জন্য 4 লাখ টাকা নিয়েছে, আর ও নিজের জীবন দিয়ে ওকে বাঁচিয়েছে, কোনো চার্জ নেয়নি। একদম। তো তোকে অনেকটা ধন্যবাদ নিজের মূল্যবান সময় দিয়ে আবার আমাদের চ্যানেলে আসার জন্য। তো তোর সাথে আরো কিছু গল্প জমে রইলো, একটা পডকাস্টে তো সব হয় না, আরো তার সাথে কিছু ঘটনা থাকবে। তো তোর সাথে আবার নেক্সট পডকাস্টে দেখা হচ্ছে, ততদিন তুই ভালো থাকিস, এবং আরেকবার থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, তো আজকের ঘটনা আপনাদের কেমন লাগলো? আমাদের অবশেষ চ্যানেলে এই ধরনের ঘটনা আমরা এই প্রথম আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি পরবর্তী ক্ষেত্রে এইরকম অনেক ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আবারও বলি, এই ধরনের পডকাস্ট যে আমরা তুলেছি সেটা অনেক সেন্সিটিভ পডকাস্ট, এবং অনেক সেন্সিটিভিটির সাথে পুরো পডকাস্টটি তোলা হয়েছে। ভায়োলেন্সের প্রোটোকল মেনে আমরা এই পডকাস্টের বেশ কিছু পোর্শন বাদ দিয়েছি। এক নবদম্পতি যারা ভেবেছিল সবার আশীর্বাদ নিয়ে এক নতুন জীবনের সূচনা করবে, তাদের এই ভাবনার মাঝে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়, যেটা সত্যি নিন্দাজনক।
এই ধরনের ঘটনাকে আমরা কোনোদিনই সমর্থন করি না। এই ঘটনার ফলস্বরূপ সহেলি তার মা হওয়ার ক্ষমতা হারায়। মানে বলতে গেলে এক মা অন্য মায়ের মাতৃত্ব কেড়ে নেয়। জাস্ট কিছু বলার নেই। আই হোপ এই পডকাস্টটি থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আর আমরা এই ধরনের পডকাস্ট আপনাদের সামনে আনার চেষ্টা করছি এবং করব। দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি, যারা নতুন দর্শক আছেন তারা এই ঘটনা ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। এবং কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই থাকলো। নমস্কার।